আসসালামু আলাইকুম। ওকে, প্রিয় আলিমের শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আপনাদের আইসিটি ক্লাস। আইসিটি পরীক্ষা কবে থেকে কবে ওদের পরীক্ষা? আগামীকাল। আচ্ছা, আপনাদের হচ্ছে সামনে হচ্ছে আইসিটি পরীক্ষা। আজকে হচ্ছে আমরা আইসিটির সাজেশনমূলক ক্লাসটা নিব, অর্থাৎ মানে এখন তো এই মুহূর্তে হচ্ছে আপনাদেরকে আমরা হচ্ছে আমি আপনাকে একদম শর্ট করে দিব যে কি কি পড়বেন, শেষ মুহূর্তে এসে কি কি পড়বেন, আর হচ্ছে এখন কি কি বাদ দিবেন, অর্থাৎ কি কি পড়া লাগবে না। আমি আচ্ছা আপনাদের আইসিটির যে জিনিসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অধ্যায়ের সবগুলো আমি আপনাদেরকে এখন প্রথমে আমাদের সাজেশনটা আছে সবগুলো বলে দেবো, এরপরে প্রত্যেকটা চ্যাপ্টারের আমি কয়েকটা করে সৃজনশীল প্রশ্ন সলভ করে দেবো, ঠিক আছে? আর আপনারা এই পরীক্ষার আগ পর্যন্ত এই কয়েকদিন কিভাবে পড়বেন সেটা আমি আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে? ওকে, সবাই একটু আসুক, সবার জন্য আমরা একটু ওয়েট করি। ও, আমি ইডিওটা মিস করে যা খুঁজতেছি, ইডিওট অনলাইন মাদ্রাসা, আমি এর জন্য তো ফর্ম পাইতেছি না কেন। আচ্ছা, ওকে। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করেন তো, আমি আসলে সঠিক জানি না যে আপনাদের পরীক্ষা কবে, আগামীকাল নাকি পরশু, একটু বলেন তো সবাই। একটু কমেন্ট করেন আপনাদের এক্সামটা কবে, আগামীকালকে নাকি পরশু। আগামীকালকে পরীক্ষা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদেরকে এখন হচ্ছে এই আপনাদের এই আইসিটির আপনার আর 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 কিছুক্ষণ ওয়েট করি, আমরা আর কয়েক 1-2 মিনিট ওয়েট করি, সবাই আসুক, এরপর আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। আপনারা সবাই খাতা কলম নিয়ে বসে যান, ঠিক আছে? সবাই খাতা কলম নিয়ে বসে যান, এবং আমি যেগুলো বলি এগুলো নোট করে নেন যে এই আজকের দিন এবং কালকের জন্য আপনি কি কি মানে কিভাবে আপনি পড়বেন, ক্লিয়ার? যে আজকে এবং কালকে, অর্থাৎ কালকে যেহেতু পরীক্ষা, আজকে রাতটা বা আজকের দিনটা আপনি কিভাবে পড়বেন। আজকে তো আপনাকে হচ্ছে গিয়া 5-6-7 ঘন্টা ক্লাস নিলেও হবে না, জাস্ট আপনাদেরকে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে বুঝাই দিব যে কিভাবে কিভাবে পড়বেন, ঠিক আছে? ওকে, সবাই একটু আসেন। কালকে পরীক্ষা, শুরু করে দেন। হ্যাঁ, শুরু করে দিচ্ছি, আর একটু ওয়েট করি, ঠিক আছে? আর শুনেন, আপনাদেরকে ক্লাস শুরু করে দেই, বাকিরা আসতে থাকুক, ঠিক আছে? আপনাদের প্রথম কাজ এখন নেক্সট পরীক্ষার জন্য, অর্থাৎ যদি বলি যে কালকে পরীক্ষা, এটার জন্য এখন আপনি আজকে রাত্রে বা এখন থেকে আপনি যদি মানে এখন থেকে আপনি যে পড়বেন, কি কি পড়বেন, কি কি পড়ার দরকার নাই, বা কি কি পড়লেই হয়ে যাবে, অর্থাৎ আপনি কি কি পড়বেন, কথা বুঝতে পারছি? আমি আপনাদেরকে বলে দেই, হ্যাঁ, আমি আপনাদেরকে বলে দেই একটা জিনিস, হ্যাঁ, এখানে আমাদের সাজেশনটা এখান থেকে আছে, সাজেশনটা এখান থেকে আছে, ঠিক আছে? সাজেশনে এখানে একটা অধ্যায়ের কি কি পড়বেন পরে বলি, তার আগে এখন আপনার যেটা কাজ, হ্যাঁ, এখন আপনার যেটা কাজ, এখন আপনাকে একটু কষ্ট করতে হবে। কষ্টটা কি? হ্যাঁ, আপনি যদি পরীক্ষায় কমন পাইতে চান, হ্যাঁ, প্রথম কাজ ফার্স্টে এই যে আজকের দিনটা আর মানে আজকে রাতটা এখন থেকে রাত পর্যন্ত পড়বেন। কিভাবে পড়বেন আপনারা পড়ছেন কিনা জানি না, আপনাদের বন্ধু বান্ধব যারা যারা হচ্ছে গিয়া কলেজের, তারা কিন্তু অলরেডি পরীক্ষা দিয়ে ফেলছে আইসিটি। হ্যাঁ, ওদের পরীক্ষা হয়ে গেছে। এখন ওই যে প্রশ্নগুলা এখন হয়তো কোনো পাবলিকেশন কেউ এখনো বের করে নাই, তবে আপনার কাজ হচ্ছে 25 সালের যে এসএসসি প্রশ্নগুলো আছে, 25 সালের 25 সালের বোর্ড প্রশ্ন, 25 সালের বোর্ড প্রশ্ন আপনি অনলাইনে ঘাটাঘাটি কইরা হইলেও, হ্যাঁ, বা আপনি হচ্ছে গিয়ে আমার জানা মতে সবগুলো বোর্ড চাইলেই পাওয়া যাবে। আপনি কষ্ট কইরা 25 সালের যে বোর্ড প্রশ্ন আছে, এমসিকিউ সিকিউ, এমসিকিউ প্লাস সিকিউ সলভ করবেন। এমসিকিউ প্লাস সিকিউ এই প্রশ্নগুলো আপনি সলভ করবেন। আর বিগত যে প্রশ্নগুলো আছে, বিগত বিগত হচ্ছে 2024 থেকে, হ্যাঁ, সরি, 2016 থেকে
2016 থেকে 2024 এখানে হচ্ছে 2000 কোন কোন বোর্ড আছে লিখে দিই। 2016 আছে, 2017 আছে, 2018 আছে, 2019 আছে, এরপরে আছে 2023 আছে, এরপরে 24 আছে, এর বাইরে আর নাই। আপনার হচ্ছে এইগুলো আপনার আগে পড়ার কথা, এইগুলো আপনি আগে পড়ছেন, এইগুলো আপনি আগে পড়ছেন। আর আপনি যদি আগে না পড়ে থাকেন তাহলে এখন আমার আর কিছু করার নাই। আর এইবার আমি আপনারা যারা যারা পরীক্ষা দিছে কলেজের, অনেকে বলছে আইসিটি পরীক্ষা কঠিন হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, আসলে না, প্রশ্ন সহজ হয়েছে। এবং যারা পড়ছে তারা সবাই, যারা মানে ভালো করে পড়ছে ওদের সবারই কমন পড়ছে, ওদের সবারই কমন পড়ছে। কমন পড়ে নাই কাদের, যারা পড়েই নাই ওদের কমন পড়ে নাই। আর সব বিগত সালের প্রশ্ন থেকে সব আসছে, আমি যতগুলো প্রশ্ন দেখছি সব বিগত সালের বিভিন্ন বোর্ডে আসছে একদম হুবহু। ঢাকা বোর্ডের যে পঞ্চম অধ্যায়ের এত কঠিন প্রশ্ন হয় সবগুলা বিগত সালের প্রশ্ন হুবহু আসছে। আপনাদের জন্য মানে আপনি হুবহু কমন পাবেন। এই 25 সালের যে প্রশ্নগুলো আছে আপনি একটু কালেক্ট করবেন, দেখবেন যে এখানে এমসিকিউ সিকিউ অনেক আপনাদের মাদ্রাসায় অনেক কমন পেয়ে গেছেন। ঠিক আছে, আপনি 25 সালের প্রশ্নগুলো পড়বেন, 25 সালের প্রশ্ন। আর বিগতগুলো আপনার আগে পড়ে থাকার কথা। এখন আপনি এক রাত্রে তো এই সবগুলোই শেষ করতে পারবেন না, পারার কথাও না। ঠিক আছে, আর যারা চালাক এবং যারা বুদ্ধিমান তারা অলরেডি 25 সালের প্রশ্ন কালেক্ট করে এটা পড়ে ফেলছে, তার বিগত সালে সব বোর্ড প্রশ্ন করা হয়ে গেছে। এবং বিগত বোর্ডের প্রশ্ন সলভ করলেই 100% কমন পড়বে, 100%। ঠিক আছে আপনাদের, এবং যারা হচ্ছে কলেজেরও তাদের 100% কমন পড়ছে, কিন্তু সে বিগত সালে বোর্ডের প্রশ্ন সলভই করে নাই, তাহলে সে কিভাবে পারবে? তাহলে আপনার ফার্স্টের কাজ হচ্ছে 25 সালের যে প্রশ্নগুলো আছে এগুলো আপনার কালেক্ট করা, এরপরে এমসিকিউ সিকিউটা সলভ করা। এরপরে প্রত্যেকটা চ্যাপ্টারের কি কি গুরুত্বপূর্ণ কোনটা কোনটা পড়তে হবে সেটা এখন আপনাদেরকে বলবো। এই পর্যন্ত যে বলছি এই পর্যন্ত আপনারা বুঝছেন কিনা, যদি বুঝে থাকেন তাহলে লিখবেন হ্যাঁ যে 25 ডান লেখেন। 25 ডান মানে 25 সালের যে প্রশ্ন যেটা কথা বলছি এটা আপনি বুঝছেন। হ্যাঁ, যে 25 সালের যে প্রশ্নের কথা বলছি এটা আপনি বুঝছেন। যদি এটা বুঝে থাকেন তাহলে আমি এরপরে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে কি কি পড়বেন সেটা আমি আপনাদেরকে বলতেছি। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা প্রত্যেকটা অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন কয়েকটা করে সলভ করব। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করো, বলো 25 সালের প্রশ্ন বলতে কি কলেজের প্রশ্ন? জি, 25 সালের প্রশ্ন বলতে কলেজের প্রশ্নগুলোর কথা বলছি। হ্যাঁ, কলেজের গুলা 25 ডান। ওকে, সবাই বলছে কলেজ ডান। ওকে, 25 ডান, ঠিক আছে। তার মানে আমার এই কথাগুলো আপনারা বুঝছেন। এখন আসেন, তাহলে আপনাদের প্রথম কাজ হচ্ছে 25 সালে বিগত বোর্ডের প্রশ্নগুলো আপনি সলভ করবেন আজকের রাত্রে। ঠিক আছে, আজকের রাত্রে আপনি 25 সালে বিগত বোর্ডের প্রশ্নগুলো সলভ করবেন। এরপরে কি কি এখন কিভাবে পড়ে যাবেন, যেমন দেখো এটা এখন আমি পরে চলে গেলাম প্রথম অধ্যায়। দেখো প্রথম অধ্যায় সম্পর্কে প্রথম দ্বিতীয় অধ্যায় এদের কোশ্চেন কি সলভ করা দরকার আছে নাকি সাজেশন বলে দেব? যদি দরকার থাকে তাহলে কোশ্চেন সলভ করাবো, আর যদি না থাকে তাহলে তৃতীয় চতুর্থ পঞ্চমের কয়েকটা কোশ্চেন সলভ করাই দেবো অধ্যায়ের লাস্টে। ক্লিয়ার? দেখো প্রথম অধ্যায়ের জন্য কি কি গুরুত্বপূর্ণ, কি কি পড়তে হবে। দেখো প্রথম অধ্যায়ের আমাদের টপিক আছে অনেকগুলা। হ্যাঁ, আমাদের অনেকগুলা টপিক আছে। হ্যাঁ, আমাদের প্রথম অধ্যায়ের টপিক একটা না, অনেকগুলা টপিক আছে। আমি এটা একটু হালকা জুম করি। হ্যাঁ, একটু জুম করে নিলাম যাতে আমার এই এখন হয়েছে। ঠিক আছে, এখন দেখো এখানে প্রথম অধ্যায়ের যে আমাদের টপিক সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এবং কলেজের মধ্যে আপনারা মাদ্রাসায় থাকে না, কলেজে যারা আছে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে সবাই পারে, এটা সবাই পারে, এটা নিয়ে বলার দরকার নাই তেমন। ক্রায়ো সার্জারি এটা চিকিৎসা পদ্ধতি, এটাও আমরা পারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, হ্যাঁ এটাও আমরা পারি। এরপর হচ্ছে ন্যানো টেকনোলজি। এখন আপনাদের পরীক্ষার ক্ষেত্রে কলেজের যারা মানে মাদ্রাসার যারা আছেন আপনাদের প্রশ্নগুলো একটু কঠিন হয়। কিরকম কঠিন মানে ভিন্ন আঙ্গিকে দেখা গেছে কলেজের থেকে মাদ্রাসার প্রশ্নগুলো, মাদ্রাসা বোর্ডের প্রশ্নগুলো একটু হার্ড হয়। আমি মানে এমসিকিউ বলেন সিকিউ বলেন সব প্রশ্নগুলো হার্ড হয়। যে প্রশ্নগুলো কলেজে বেশি আসতেছে, যেগুলোরে আমরা কলেজের জন্য গুরুত্বপূর্ণ দেই, হ্যাঁ বা বলি যে এগুলো আসবে না, এগুলো কম আসতে পারে, দেখা গেছে ওইগুলাই যায় আপনার মাদ্রাসার মধ্যে বেশি আসে। ঠিক আছে, এর জন্য আপনাদের যে কাজটা ভালো করে করতে হবে, দেখো আপনার হচ্ছে এখানে প্রত্যেকটা যে টপিক আছে সবগুলোই গুরুত্বপূর্ণ। ভার্চুয়াল রিয়েলিটি, ক্রায়ো সার্জারি,
ন্যানো টেকনোলজি, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবগুলাই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে এই সবগুলা টপিক সম্পর্কে সবগুলা সংজ্ঞা এবং 4-5টা করে বৈশিষ্ট্য মনে রাখা, এবং এই অধ্যায়ের লাস্টে যে ওই যে বিগত বোর্ডের যে প্রশ্নগুলো আসছে এইগুলার উদ্দীপকটা কিভাবে আসছে সেটাকে আপনার ধৈর্য আপনাকে পড়তে হবে, পড়ে আপনাকে যাচাই করতে হবে বা আপনাকে বুঝতে হবে যে কিভাবে মানে উদ্দীপকে যে বলছে। যেমন আমি যদি ভার্চুয়াল রিয়েলিটির কথা বলি, যদি অবাস্তব কল্পনার কথা বলে, যদি অবাস্তব কোনো কিছুর কথা বলে তাহলে সেটা হবে যায় কি ভার্চুয়াল রিয়েলিটি। যেমন অবাস্তব যদি কি বলি যে ঘরে বসে সে গাড়ি চালানো শিখছে, ঘরে বসে কি গাড়ি চালানো শেখা সম্ভব? ঘরে বসে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিছে, ঘরে বসে সামরিক প্রশিক্ষণ নিছে, ঘরে বসে চাঁদে ভ্রমণ করছে, ঘরে বসে কক্সবাজার ভ্রমণ করছে। অর্থাৎ কৃত্রিম পরিবেশে সে এমন কাজগুলা করছে যেটা আসলে ঘরে বসে করা সম্ভব না। এটি হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি। এখন আপনি উদ্যোগটা ধরতে পারছেন, উদ্যোগটা ধরতে পারলে তো হবে না, এটা সংজ্ঞা এবং এটার বৈশিষ্ট্যগুলা জানা থাকতে হবে, তা যাতে আপনি পরীক্ষা হলে কি করতে পারেন, লিখতে পারেন। এখন এইখান থেকে আপনাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ আপনাদের মাদ্রাসা বোর্ডের জন্য দেখেন, বায়ো ইনফরমেটিক্স এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই এই বায়ো ইনফরমেটিক্স এর সাথে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা গুলাই ফেলে। এই দুইটা জিনিস দেখো, এই যে বায়ো ইনফরমেটিক্স এই যে দেখো না, এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা 5 স্টার দিবেন, বায়ো ইনফরমেটিক্স এটা 5 স্টার, আপনাদের পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই দুইটার মধ্যে সবাই হচ্ছে গিয়ে গুলাই ফেলে যে বায়ো ইনফরমেটিক্সটা কি বুঝে না আর জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি বুঝে না, দুইটা দুই জিনিস। যেমন আপনার জেনেটিক ইঞ্জিনিয়ারিং কথা যদি বলি, নতুন কোনো কিছু তৈরি করা সৃষ্টি করা, নতুন কোনো কিছু তৈরি করা সৃষ্টি করা, এটা হচ্ছে কি বলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমি যদি বলি আমরা জানি নর্মাল টমেটো, কিন্তু যদি উদ্যোগে আসে উন্নত জাতের টমেটো বা মিষ্টি টমেটো, মিষ্টি টমেটো তৈরি করছে, তাহলে এটা কোন প্রজাতির কথা বলা হয়েছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যদি বলে নতুন প্রজাতির মাছ তৈরি করছে তাহলেও কি হবে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ নতুন কোন ধরনের জীববৈচিত্র্য যদি সৃষ্টি করা হয়, তৈরি করা হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর অন্যদিকে বায়ো ইনফরমেটিক্স হচ্ছে গিয়া কোনো কিছু তৈরি করাও না, সৃষ্টি করাও না। অর্থাৎ একটা মানে আমাদের যদি আমরা বলি যে অলরেডি সে একটা নতুন জিনিস একটা তৈরি করা হয়েছে বা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যদি আমরা বলি যেমন রাজশাহীর আম, হ্যাঁ, হাড়িভাঙা আম, হ্যাঁ, এরপর হচ্ছে গিয়া ল্যাংরাম, এগুলা কি বিখ্যাত বাংলাদেশের জন্য বিখ্যাত আম, তাই না? এখন এই যে আমগুলা যে আছে এদের তথ্য সংরক্ষণ যদি করা হয় তাহলে সেটা হবে বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্সটা কি? জীববৈচিত্র্য এদের তথ্যগুলা সংগ্রহ করা, সংরক্ষণ করা এবং এদেরকে নিয়ে গবেষণা করা, এটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। আর আমাদের নতুন কোন ধরনের প্রজাতি তৈরি করা, সৃষ্টি করা, সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কি বলছি বলো, আমাদের নতুন কোন জীববৈচিত্র্য যদি থাকে সেটা নিয়ে তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং সেটা নিয়ে যদি গবেষণার কথা বলে, অর্থাৎ তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও গবেষণার কথা যদি বলা হয় তাহলে সেটা হবে বায়ো ইনফরমেটিক্স। আর নতুন যদি কোনো ধরনের প্রযুক্তি অথবা আমরা যদি নতুন ধরনের কোনো জৈববৈচিত্র্য সৃষ্টি করি, তৈরি করি, তাহলে সেটা কি হয়ে যাবে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে আপনারা বলেন তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর বায়ো ইনফরমেটিক্স বুঝতে পারছেন কিনা? আপনাদের পরীক্ষায় এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। আর বাকি জোপের যেগুলো আছে এগুলো আপনি সবই পারেন। যেমন আপনি ভার্চুয়াল রিয়েলিটিকে আপনারা বলছে আপনি পারেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা এটাও আপনি বুঝেন, এরপরে রোবোটিক্স এটাও আপনি বুঝেন, কারণ এটা আপনি বুঝেন, আপনার এত বলা দরকার নাই, এটা আপনি পারেন, এটা বলবো না। ক্রায়োসার্জারি আমাদের বইয়ে একটা মাত্র চিকিৎসা পদ্ধতি আছে, একটা মাত্র চিকিৎসা পদ্ধতি, সেটা হচ্ছে ক্রায়োসার্জারি, আর কোনো চিকিৎসা পদ্ধতি নাই। ধরো ঘতে প্রশ্ন আসছে উদ্দীপকে হাসানের চিকিৎসা পদ্ধতি কি, ব্যাখ্যা করো, আনসার কি? ক্রায়োসার্জারি। কারণ আমাদের ক্রায়োসার্জারি আর কোনো চিকিৎসা পদ্ধতি নাই, এটা হচ্ছে শীতল তাপমাত্রা চিকিৎসা পদ্ধতি। এরপর হচ্ছে ন্যানো টেকনোলজি হচ্ছে কি, এটা আমরা বুঝি যে সবচেয়ে ক্ষুদ্র প্রযুক্তি, ক্ষুদ্র সবচেয়ে যদি ক্ষুদ্র কথা বলে সেটা কি হবে? ন্যানো টেকনোলজি। এরপরে বায়োমেট্রিক্স, এটা কে না পারে? ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রিক, এরপর হচ্ছে গিয়া আইরিশ রেটিনা স্ক্যান, হ্যাঁ, ফেস রিকগনিশন, এটা হচ্ছে বায়োমেট্রিক্স। এই বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স অনেকে প্যাচ লাগাই দেয়, তবে যে জায়গায় সবার ঝামেলা হয় সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর বায়ো ইনফরমেটিক্স। এই দুইটা আমি আপনাকে বলে দিলাম। এখন বলেন তো প্রথম অধ্যায়ের যে কোনো প্রশ্ন আসলে পারা যাবে নাকি যাবে না? যদি বুঝে থাকেন এখান থেকে শর্টকাটের মধ্যে বলা যে এই দুইটা পড়বেন, এই দুইটা থেকে কোন পড়বে এমন না, এই সবগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, কোনটা পরীক্ষায় আসা যায় বলা যায় না। তবে এই নিচের দুইটা গুরুত্বপূর্ণ, কথা বুঝতে পারছি, এই দুইটার মধ্যে সবার প্যাচ লাগে, এই জন্য প্যাচটা ছুটাই দিলাম। ঠিক আছে, সবাই একটু বলো যে প্রথম অধ্যায় বুঝছো কিনা, যদি বুঝে থাকো তাহলে লেখো
প্রথম অধ্যায় ডান, ঠিক আছে, লেখো ফার্স্ট চ্যাপ্টার ডান, বা এরকম লেখো ফার্স্ট ডান, মানে প্রথম অধ্যায় ডান, ঠিক আছে, ফার্স্ট ডান। এটা লিখেন, তাহলে হচ্ছে আমরা এই অধ্যায়ের একটা দুইটা প্রশ্ন সলভ করাইয়া এরপর হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাব। কারণ হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 3, 4, 5 ওইগুলো সম্পর্কে একটু বলা, ঠিক আছে। হ্যাঁ, সৃজনশীল প্র্যাকটিস করাচ্ছি, সমস্যা নাই, সৃজনশীল প্র্যাকটিস করাবো। আগে জাস্ট বলি, জি, নতুন কোন ধরনের প্রজাতি তৈরি করা সৃষ্টি করা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর নতুন কোন তথ্য সংগ্রহ, সংরক্ষণ বা গবেষণা করা হলো বায়োইনফরমেটিক্স। ওকে, ফার্স্ট ডান। ওকে, ফার্স্ট ডান। ওকে, তাহলে আমরা কয়েকটা কোশ্চেন সলভ করাই। ওকে, ফার্স্ট ডান, দ্রুত শেষ করি। হ্যাঁ, কারণ আপনাদের কালকে পরীক্ষা, তাড়াতাড়ি শেষ করে দেই, কারণ আপনাদের তো পড়া লাগবে, তাই না? ওকে, বাসায় যেহেতু আপনারা পড়বেন। এরপরে আসেন, দেখো ইয়াদের কিছু কোশ্চেন আছে, একটু সলভ করি। দেখো দেখো বলছে খালি ঘ ঘ প্রশ্নগুলো সলভ করবো, ক খ গুলা পড়ে নিন। বাংলাদেশে পোশাক তৈরির একটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলে বিশ্বমানে একটি কারখানা স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে, যেখানে মানুষের সহায়তা ছাড়াই একুচুয়েটর, দেখো মানুষের সহায়তা ছাড়াই মানে যেটা করতে পারে সেটা কি রোবোটিক্স, কথা বুঝতে পারছি। এরপর দেখা বলছে কম্পিউটারের সাহায্যে পোশাক তৈরির অধিকাংশ কাজ করা সম্ভব হবে। এরপর বলছে কারখানাটি স্থাপনের উদ্দেশ্যে প্রকৌশলীগণ কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করে কারখানাটি ত্রিমাত্রিক মডেল, দেখো না এই যে কৃত্রিম সিমুলেটেড পরিবেশ, মানে কৃত্রিম পরিবেশের কথা বললে কি ভার্চুয়াল রিয়ালিটি। দেখো তাহলে আমাদের এখানে কি বলছে, আমাদের গ নম্বর প্রশ্ন হচ্ছে নকশা প্রণয়নে প্রকৌশলীগণের ব্যবহৃত প্রযুক্তিটি কি ব্যাখ্যা করো। দেখো এই যে দেখো, এই যে গ নাম্বার, দেখো আমরা কি বলছিলাম যে নকশা প্রণয়নে কৃত্রিম সিমুলেটেড পরিবেশে ত্রিমাত্রিক মডেল, অর্থাৎ কৃত্রিম পরিবেশের কথা বললে কি ভার্চুয়াল রিয়ালিটি। আবার ত্রিমাত্রিক আমরা জানি ভার্চুয়াল রিয়ালিটির যে পরিবেশটা হয় এটা কয় মাত্রিক, ত্রিমাত্রিক। তাহলে নকশা প্রণয়নে প্রকৌশলীগণের ব্যবহৃত প্রযুক্তি হলো কি ভার্চুয়াল রিয়ালিটি, যেটা আমরা অলরেডি উপরে বলছি। আর যেটা মানুষ ছাড়া যেটা কাজ করতে পারে সেটা কিসের কথা বলছি, রোবোটিক্স, সেটা হচ্ছে রোবোটিক্স। দেখো এরপরে হচ্ছে উদ্যোগ লিখিত পোশাক শিল্পে বর্ণিত প্রযুক্তিটি হলো রোবোটিক্স। তাহলে কি শেষ না, অর্থাৎ আপনার হচ্ছে আপনার এখন কাজ হচ্ছে যে আপনার এই যে এইখানে যে কয়টা যে মানে অধ্যায় আছে, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, প্রত্যেকটা চ্যাপ্টারের জাস্ট বোর্ডের প্রশ্নগুলো এখন ভালো করে পড়ে যাওয়া, বোর্ড প্রশ্ন। মানে আপনার কাজ হচ্ছে বোর্ডের যে প্রশ্নগুলো আছে এদের উদ্দীপকটা পড়বেন আর ঘ ঘটা পড়ে যাবেন, কথা বুঝতে পারছি। মানে উদ্দীপকটা আপনি ধরবেন কিভাবে সলভ করছে, ক আর খ আপনার হচ্ছে বোর্ডের যেগুলো আছে এগুলো আপনি ভালো করে পড়ে যাবেন, দেখবেন যে আপনার পরীক্ষা এখান থেকে ইনশাল্লাহ কমন পড়ছে। এখন ঘ আপনার হচ্ছে গিয়া তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এখানে যে কিন্তু আপনার ম্যাথ সলভ করতে হবে। এর জন্য প্রথম আর দ্বিতীয় অধ্যায়ের জাস্ট খালি আপনি উদ্দীপকের উল্লেখিত পোশাক শিল্পে বর্ণিত পদ্ধতি হচ্ছে রোবোটিক্স, আপনি এটা উদ্দীপকটা দেখে এটা বুঝতে পারছেন, জাস্ট এইভাবে খালি জ্ঞানমূলকটা পড়ে যায়। আর রোবোটিক্স সম্পর্কে সংজ্ঞা বৈশিষ্ট্য এগুলো আগে পড়ে থাকার কথা, এখন নতুন করে শেখার মতো কিছু নাই, ঠিক আছে। কারণ এটা আপনার 2 বছর পড়ার জন্য সময় দেওয়া হয়েছে। এখন যদি আপনি সবগুলা সংজ্ঞা বৈশিষ্ট্য এখন থেকে শিখতে যান তাহলে কিন্তু পারবেন না, এক রাতে জীবনও সম্ভব না, ঠিক আছে। এখন আপনার কাজ হচ্ছে গিয়া জাস্ট খালি আপনি জ্ঞানমূলক গুলা পড়ে যাবেন, জাস্ট জ্ঞানমূলক গুলো সলভ করে যাবেন। এরপরের প্রশ্নে আসো, দেখি তো এরপরেরটা কি বলছে। দেখো এরপরের প্রশ্ন বলছে সরাসরি বিমান চালনা না করে প্রযুক্তির কল্যাণে মিস্টার এক্স এখন বৈমানিক, মানে কি বলছে সরাসরি বিমান চালনা না করেও, আচ্ছা আপনি সরাসরি বিমান না চালায় কিভাবে বিমান চালাইতে পারেন বা বিমান চালানোর প্রশিক্ষণ নিতে পারেন, ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে, কিছু মাধ্যমে, ভার্চুয়াল রিয়ালিটির সাহায্যে। তাহলে মিস্টার এক্স একজন বৈমানিক, এটা কোন প্রযুক্তির কল্যাণে সে হয়েছে, ভার্চুয়াল রিয়ালিটির কল্যাণে। এরপরে বলছে কৃষি বিজ্ঞানী মিস্টার ওয়াই উন্নত জাতের পাট বীজ উদ্ভাবন করেন এবং সেগুলো চাষ করে কৃষিকা উপকৃত হয়। দেখো তিনি তার গবেষণা কর্মের ডেটা সমূহ প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করে। দেখো এখানে বলছে কৃষি বিজ্ঞানী মিস্টার ওয়াই উন্নত জাতের পাট বীজ উদ্ভাবন করেন, তার মানে সে উন্নত জাতের পাটের একটা বীজ উদ্ভাবন করছে বা তৈরি করছে, তাহলে এটা কি হবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কি হবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। দেখো
উদ্দীপকে বিমান প্রশিক্ষণ প্রযুক্তিটি বর্ণনা করো। তাহলে উদ্দীপকের বিমান প্রশিক্ষণ প্রযুক্তির বর্ণনা করো, এটা কি হবে বলো? এটা হবে ভার্চুয়াল রিয়ালিটি, বিআর। এটা কি হবে? ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল রিয়ালিটির সাহায্যে সে একজন কি হয়েছে? বৈমানিক হয়েছে, তাই না? আচ্ছা, এরপরের প্রশ্ন বলছে আপনাকে, হ্যাঁ, কৃষি বিজ্ঞানী মিস্টার ওয়াই অন্য জাতের পাট বীজ উদ্ভাবন করেন এবং সেগুলো চাষ করে কৃষকরা উপকৃত হয়। তাহলে এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এরপরে দেখো আবার কি বলছে, তিনি তার গবেষণা কর্মের ডেটা সমূহ প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করেন। কোনো কিছু তথ্য সংরক্ষণ করার কথা যদি বলা হয়, তাহলে এইখানে আবার এটা কার কথা বলা হয়েছে বলো? বায়ো ইনফরমেটিক্স। কার কথা বলা হয়েছে? বায়ো ইনফরমেটিক্স। দেখো, অন্য জাতের পাট বীজ উদ্ভাবন করেন, এটা কি? এটা হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর গবেষণা কর্ম যে ডেটা প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করে, এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। দেখো, মিস্টার ওয়াই এর কর্মকাণ্ডে যে প্রযুক্তি সমূহ, দেখছো, যে প্রযুক্তি সমূহ নির্দেশিত হয়েছে একে অপরের পরিপূরক। হ্যাঁ, একে অপরের পরিপূরক। একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? তোমরা বলো তো, প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসলে পারা যাবে কিনা যাবে না? তাহলে আমি দ্বিতীয় অধ্যায় চলে যাব। সবাই বলো তো, কোশ্চেন সলভ বুঝতেছো কিনা? যদি আমি পড়াইতে থাকি, ঠিক আছে, তখন কমেন্ট কিভাবে পড়বো বলো? যখন ফোনটা হাতে নেই তখন যদি আপনি কমেন্ট করেন তাহলে আসবে। আগে যে কমেন্ট করে থাকেন সেটা তো উপরে চলে গেছে, আমি তো আর পাবোই না। এখন ফোনটা হাতে নিছি, এখন যেটা দরকার সেটা হচ্ছে আপনি আপনি বলতে পারেন। ক্লিয়ার নাম্বার পাচ্ছা, পারা যাবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। বোর্ডের লেখা বাকি সবাই বুঝতেছে, আপনি বুঝতেছেন না, এটা তাহলে আপনার ফোনে হয়তো সমস্যা, ঠিক আছে, বা আপনার নেটের প্রবলেম। আর একটু জুম করেন। আচ্ছা ঠিক আছে, জুম করে দিয়েছে আর একটু। ওকে, এখন আসো, এই যে জুম করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, পরের প্রশ্ন, এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। দ্বিতীয় অধ্যায়, এইগুলো কোশ্চেন আপনারা সলভ করেন, ঠিক আছে। আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। প্রথম অধ্যায়ের অনেকগুলো প্রশ্ন এখানে আছে, আপনারা সলভ করে নিন, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ে এসে পড়ছি। দেখো, এই দ্বিতীয় অধ্যায়, দেখো, দ্বিতীয় অধ্যায়ের টপিক গুলো একটু দেখো। এই দ্বিতীয় অধ্যায়ে এসে পড়ছি। দেখো, দ্বিতীয় অধ্যায়ে এসে পড়ছি। ওকে, ঠিক আছে। দেখো, এখানে জাস্ট এখন বলে দিচ্ছি দ্বিতীয় অধ্যায়ের মধ্যে দেখো টপিক গুলা কি কি আছে। দ্বিতীয় অধ্যায়ের টপিক গুলো আছে ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা ট্রান্সমিশন মোড, তার মাধ্যম, ওয়্যারলেস কমিউনিকেশন, মোবাইল ফোন প্রজন্ম, কম্পিউটার নেটওয়ার্কিং। আপনাদের জন্য, আপনারা কিরকম করবেন জানি না, আপনাদের জন্য মোবাইল ফোন প্রজন্ম খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের যেগুলা একটু মানে ঝামেলাপূর্ণ, ওইগুলা থেকে আপনাদের পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে। যেগুলো বেশি ঝামেলাপূর্ণ, এই যে মোবাইল ফোনের প্রজন্ম, এটা থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে। এটা গুরুত্বপূর্ণ বেশি, মোবাইল ফোনের প্রজন্ম। এরপরে হচ্ছে অপটিক্যাল ফাইবার, এটা গুরুত্বপূর্ণ। অপটিক্যাল ফাইবার এটা গুরুত্বপূর্ণ। অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস, এই দুইটা গুরুত্বপূর্ণ। এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়ের মধ্যে। এরপরে নিচে আছে টপোলজি, এরপরে আছে টপোলজি,
এরপর হচ্ছে গিয়ে কম্পিউটার নেটওয়ার্কিং, এগুলো গুরুত্বপূর্ণ। তবে আপনাদের জন্য মোবাইল প্রজন্ম, অপটিক্যাল ফাইবার কেবল, এরপর অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস, এগুলো আপনাদের জন্য মাদ্রাসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন আমরা কোশ্চেন সলভে চলে যাই। ওকে ফাইন, ওকে আমরা এখন কোশ্চেন সলভে চলে যাই। এরপরে আপনাদের জন্য এটা কি জানি বলে, নেটওয়ার্ক টপোলজি গুরুত্বপূর্ণ, এটা তো গুরুত্বপূর্ণই। এরপর হচ্ছে গিয়ে ক্লাউড কম্পিউটিং, এটাও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেটওয়ার্ক টপোলজি, ক্লাউড কম্পিউটিং। এখন আমরা কোশ্চেনগুলো সলভ করি একটু। দেখো, এটা হচ্ছে ঢাকা বোর্ড 24-এর প্রশ্ন। বলছে আইসিটি শিক্ষক ক্লাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন শেখাচ্ছেন। কি বলছে? ক্যারেক্টার বাই ক্যারেক্টার। এইটা দেখে আমি বুঝে ফেলছি এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। কি ট্রান্সমিশন? অ্যাসিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। ডেটা ট্রান্সমিশন মেথড কয় ধরনের? 2 ধরনের। দেখো আমাদের পড়াটা কেমন, ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে 2 ধরনের, প্যারালাল আর সিরিয়াল। এই সিরিয়াল ট্রান্সমিশন আবার 3 ধরনের, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, সিনক্রোনাস ট্রান্সমিশন, আইসোক্রোনাস ট্রান্সমিশন। এখন এইখানে যে ক্যারেক্টার বাই ক্যারেক্টারের কথা বলছে এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার স্থানান্তরিত হয় তাকে বলা হয় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা কাকে বলে? যে ডেটা ট্রান্সমিশনে ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়। তাহলে এখানে আইসিটি শিক্ষক ক্লাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন শিখাচ্ছেন, তাহলে এখানে কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মেথডের কথা বলা হয়েছে? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। এরপরে বলছে মনির আইসিটি স্যারের ক্লাসে ব্লগ আকারে সমান বিরতিতে ডেটা ট্রান্সমিশন সম্পর্কে জানতে চাইলো। দেখো এই যে ব্লগ আকারে, এইটা থেকে আমি ধরে ফেলছি এটা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন। এটা কি? সিনক্রোনাস ট্রান্সমিশন, সিনক্রোনাস ট্রান্সমিশন। তাহলে দেখো কি বলা হলো, যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন এটা হচ্ছে কি? অ্যাসিনক্রোনাস। আর মনির আইসিটি স্যারের ক্লাসে ব্লগ আকারে সমান বিরতিতে যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটাকে প্রথমে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয় এবং পরবর্তীতে ডেটাকে ব্লগ আকারে ট্রান্সমিট করা হয় তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। তাহলে এখানে ব্লগ আকারে ডেটা সমান বিরতিতে ডেটা ট্রান্সমিশন সম্পর্কে জানতে চাইলো, এটা কার কথা বলা হয়েছে বলো? এটা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন। এরপরে বলছে সাদিয়া আলোর গতিতে ডেটা ট্রান্সমিট হয় এমন কেবল দিয়ে বাসায় ইন্টারনেট সংযোগ দিয়ে ইউটিউব দেখে, যাই হোক জ্ঞান অর্জন করলো। মেন জিনিস হচ্ছে এই যেটা আলোর গতি। ঠিক আছে, দেখছো আমাদের এই পুরা এমসিকিউর মধ্যে কি কি টেকনিক, কোন জিনিসটা দেখে আপনি বুঝবেন। এখানে বলছে সাদিয়া আলোর গতিতে ডেটা ট্রান্সমিট হয় এমন কেবল দিয়ে বাসায় ইন্টারনেট সংযোগ নিয়ে ইউটিউব দেখে ডেটা ট্রান্সমিশনের পদ্ধতি সম্পর্কে অধিকতর জ্ঞান অর্জন করলো। এখান থেকে আপনি পুরোটাই বুঝতে গেলে আপনার জাস্ট এইটা বুঝতে হবে আলোর গতি বলতে কোন কেবল বুঝেছি। আলোর গতিতে ডেটা ট্রান্সফার করে কি কেবল? অপটিক্যাল ফাইবার কেবল। কি কেবল? অপটিক ফাইবার কেবল। এটা হচ্ছে অপটিক ফাইবার কেবল, অপটিক ফাইবার কেবল, অপটিক ফাইবার কেবল। ক্লিয়ার নেই? ক্লিয়ার না বলেন আপনারা? এই 1 নাম্বার প্রশ্ন ঢাকা বোর্ড 24 এটা বুঝতে পারছেন কিনা? 1 নাম্বার প্রশ্ন, তাহলে লেখেন 1 ডান। 1 নাম্বার প্রশ্নটা বুঝছেন কিনা? যদি বুঝে থাকেন তাহলে লিখেন 1 ডান। ওয়ান ডান, সানজানা সানজি, ওকে। সুমাইয়া বিনতে আলমগীর আপনি বলছেন আইসোক্রোনাস না ব্লগ আকার ট্রান্সমিট হয়? জি না, আইসোক্রোনাস হবে না। আইসোক্রোনাস হচ্ছে অন্য একটা। ঠিক আছে, আমাদের অ্যাসিনক্রোনাস হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, আর সিনক্রোনাস হচ্ছে গিয়া ব্লগ আকারে, আর আইসোক্রোনাস হচ্ছে গিয়া আমাদের ঘড়ির মানে রিয়েল টাইম ট্রান্সমিশনের ক্ষেত্রে যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয় সেটা হচ্ছে আইসোক্রোনাস। ঠিক আছে,
ওয়ান ডান, ওকে ফাইন। এরপরের প্রশ্ন চলে যাই। দেখো 2 নম্বর প্রশ্ন। নেটওয়ার্ক 1, নেটওয়ার্ক 2, নেটওয়ার্ক 3। দেখো এখানে এটা হচ্ছে আমাদের মূল কম্পিউটার, এটা হচ্ছে মূল কম্পিউটার। এটা হচ্ছে মূল কম্পিউটার। এটা থেকে কয়টা হয়েছে? এটা থেকে আরো একাধিক হয়েছে। তাহলে এটা একটা কি, এই হচ্ছে সার্ভার কম্পিউটার বা মূল কম্পিউটার, যে টপোলজিতে সবগুলো কম্পিউটার একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত থাকে। দেখো এটা হচ্ছে একটা কেন্দ্রীয় ডিভাইস, এটা হাবও হইতে পারে, সুইচ হইতে পারে। এটা হচ্ছে স্টার টপোলজি। কি টপোলজি? এটা হচ্ছে স্টার টপোলজি। এটা হচ্ছে স্টার টপোলজি। আর যে টপোলজিতে সবগুলো কম্পিউটার রিং এর মতো একে অপরের সাথে যুক্ত থাকে, এটাকে বলা হয় রিং টপোলজি। কি টপোলজি? রিং টপোলজি। এখন এরপরে দেখো নেটওয়ার্ক 1 এখানে কি আছে, এইটুকু হচ্ছে গিয়ে রিং টপোলজি, হ্যাঁ। আবার এইটা হচ্ছে বাস টপোলজি। এইটুকু, এটুকু কি টপোলজি? বাস। এখন এই দুইটা যেহেতু একসাথে যুক্ত হয়ে গেছে, এটা কি টপোলজি হয়ে গেছে? হাইব্রিড টপোলজি। কি টপোলজি? হাইব্রিড টপোলজি। প্রশ্ন বলছে নেটওয়ার্ক 1 এর টপোলজি ব্যাখ্যা করো। এক হচ্ছে হাইব্রিড টপোলজি, সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখে নতুন ডিভাইস যুক্ত করার ক্ষেত্রে নেটওয়ার্ক 2 এবং 3 এর মধ্যে কোনটি অধিক উপযোগী? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং একটা নতুন কথা বলছে যে সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখে নতুন ডিভাইস যুক্ত করার ক্ষেত্রে, আসো একটু বুঝি। এখানে স্টার টপোলজিতে এখানে চাইলে আপনি আরেকটা কম্পিউটার কি করতে পারেন? যুক্ত করতে পারেন। তাহলে এই পুরো নেটওয়ার্কটা কি হবে? সচল থাকবে, অচল হবে না। আবার বলতেছি, এই স্টার টপোলজিতে নতুন একটা কম্পিউটার যুক্ত করলে সচল থাকবে, অচল হবে না? হবে না। অর্থাৎ এখানে এটা হচ্ছে কেন্দ্রীয় ডিভাইস, এখানে একটা যুক্ত করলেন, এখানে একটা করলেন, এভাবে। এখানে যদি আপনি একটা কম্পিউটার যুক্ত করেন, পুরো নেটওয়ার্ক অচল হবে না। কিন্তু রিং টপোলজির মধ্যে দেখো, এখানে যদি একটা কম্পিউটার নষ্ট হয় বা নতুন কোন কম্পিউটার যুক্ত করেন, ঠিক আছে, এখানে যখন আপনি একটা কম্পিউটার যুক্ত করতে চান, তাহলে পুরো নেটওয়ার্কটা কি হয়ে যাবে? অচল হয়ে যাবে। অর্থাৎ এটা যুক্ত করতে যতক্ষণ সময় লাগবে, ওই সময়টুকুর ক্ষেত্রে এই রিং টপোলজিটা কি থাকবে? অচল থাকবে। তাহলে সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখে নতুন ডিভাইস সংযুক্ত করার ক্ষেত্রে নেটওয়ার্ক 2 ও 3 এর টপোলজির মধ্যে কোনটি অধিক উপযোগী? অবশ্যই 2 আর 3 এর মধ্যে। তোমরা এখন বলো 2 বেশি উপযোগী নাকি 3 বেশি উপযোগী? কমেন্ট করেন তো দেখি, কোনটা বেশি উপযোগী? দুই, গুড, ওকে। আচ্ছা, ঠিক আছে। তার মানে আমরা সবাই বেশি বুঝতে পারছি যে 2 কি বেশি উপযোগী, কারণ এখানে একটা কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্কটা কি হয়ে যাবে? অচল হয়ে যাবে। আর এখানে আমাদের নতুন কোনো কম্পিউটার যুক্ত করলে অথবা সরিয়ে নিলেও নেটওয়ার্কের কি হবে না? অচল হবে না। তাহলে 2 বেশি গুরুত্বপূর্ণ বা 2 বেশি ভালো। এরপরের প্রশ্নে যাও।
আচ্ছা এই দেখো, এই প্রশ্নটা দেখেন, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 24-এর প্রশ্ন। রাজশাহী বোর্ড 24। দেখো এখানে আমাদের দুইটা চিত্র দেওয়া আছে। আমরা আপনাদেরকে বলছি দেখেন এখানে আমাদের এই প্রশ্ন এখান থেকে কেবল আছে। আপনাদের পরীক্ষার জন্য আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু পড়ে নিয়েন। এখানে দেখো কেবল থেকে প্রশ্ন আসছে, এটা হচ্ছে তার মাধ্যম থেকে যদি প্রশ্ন হয়, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, হ্যাঁ, এরপর হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, এই তিনটা। আর যদি তার বিহীন মাধ্যম হয় তাহলে দেখো কি কি আছে। তার বিহীন মাধ্যমে কি কি গুরুত্বপূর্ণ, তার বিহীন মাধ্যম, এটা হচ্ছে সাজেশন, লিখে রাখো। তার বিহীন মাধ্যম আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তার বিহীন মাধ্যম দেখো কি কি আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এক, ব্লুটুথ, এরপর আছে ওয়াইফাই, এরপর হচ্ছে ওয়াইম্যাক্স। আপনাদের মোটামুটি সবাই ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স পারেন, কিন্তু পারেন না কি কি, যেটা পারেন না ওইটা পরীক্ষায় প্রশ্ন আসবে। মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, আর হচ্ছে রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ, এরপর হচ্ছে স্যাটেলাইট। এটা দেখেন তারবিহীন মাধ্যমের মধ্যে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কি কি পড়তে হবে। ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এটা তো পড়বেনি, এটা বাদ দেওয়াও আরো মনোযোগ দিয়ে ভালো করে পড়তে হবে কি কি। মাইক্রোওয়েভটা পড়বেন, রেডিও ওয়েভটা পড়বেন, স্যাটেলাইটটা পড়বেন। এটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, আপনাদের মাদ্রাসা বোর্ডের জন্য। তাহলে এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কি গুরুত্বপূর্ণ বলো। অপটিক্যাল ফাইবার পড়বাম, তারবিহীন মাধ্যমের মধ্যে কি, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট। এরপর হচ্ছে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস ট্রান্সমিশন, এরপর হচ্ছে আমাদের মোবাইল প্রজন্ম, আর হচ্ছে টপোলজি। ঠিক আছে, মোটামুটি সবই বলে ফেলছি, হ্যাঁ কয়েকটা বাদ আছে। এই সবগুলো আপনাকে মনোযোগ দিয়ে ভালো করে পড়তে হবে, তাহলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পাবেন। বেশি বেশি বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করতে হবে। আমরা এখন এই প্রশ্নটা দেখি। ওকে, এটা হচ্ছে এখন আমাদের কেবল থেকে আসছে। এটা কি থেকে আসছে, কেবল থেকে। দেখো এখানে হচ্ছে এই যে এটাকে বলা হয় জ্যাকেট, এই সবার বাইরে যেটা আছে এটাকে বলা হয় জ্যাকেট। এরপরে এটা বাইরে যেটা আছে এটা বলে দিছে ক্ল্যাডিং, আর সবচেয়ে ভিতরে যেটা আছে এটা হচ্ছে কোর। এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। এটা কি কেবল, চিত্র 2, অপটিক্যাল ফাইবার কেবল। সবচেয়ে ভিতরের অংশকে কোর বলে, কোরের বাইরের অংশকে ক্ল্যাডিং বলে, বাইরের আবরণ হিসেবে যেটা কাজ করে তাকে কি বলে, জ্যাকেট। আর এখানে যেটা আছে এটা হচ্ছে আমাদের কোএক্সিয়াল কেবল। এটা হচ্ছে কার চিত্র, কোএক্সিয়াল কেবল। এটা হচ্ছে আউটার কন্ডাক্টর, এটা হচ্ছে গিয়ে ব্রাইডেড, হ্যাঁ। আমাদের এটা হচ্ছে গিয়ে অপটিক্যাল ফাইবার কেবলের চিত্র। এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, আর এটা হচ্ছে কি, সরি, এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, আর এটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, কোএক্সিয়াল কেবল, কোএক্সিয়াল কেবল। যেমন কন্ডাক্টর ব্যবহার করা হয় কোন কেবলে, সেটা কি হবে, কোএক্সিয়াল কেবল। আর চিত্র 2 যেটা আছে এটা হচ্ছে গিয়া অপটিক ফাইবার কেবল, অপটিক ফাইবার কেবল। আচ্ছা, এখানে প্রশ্ন বলছে চিত্র 1-এর কেবলটির গঠন ব্যাখ্যা করো। তাহলে অপটিক্যাল ফাইবার কেবল, সরি, চিত্র 1 হচ্ছে গিয়া কোএক্সিয়াল কেবল, তাহলে কোএক্সিয়াল কেবলের গঠনটা ব্যাখ্যা করে দিতে হবে, শেষ। ঘতে বলছে অধিক দূরত্বে ডেটা প্রেরণের ক্ষেত্রে উদ্দীপকের কেবল দ্বয়ের মধ্যে কোনটি সুবিধাজনক। অবশ্যই আমাদের সবচেয়ে বেশি ভালো হবে কোনটা, ফাইবার অপটিক কেবল। আচ্ছা, এখন এর পরের প্রশ্নে চলে যাও। এই দেখো উদ্দীপকের চিত্র 1 হলো, উদ্দীপকের চিত্র 1 হলো কোএক্সিয়াল কেবল। উদ্দীপকের চিত্র 1 কে, কোএক্সিয়াল কেবল। এরপরে এটার ব্যাখ্যা এখানে এটার গঠন বলছে। আর চিত্র 1 ও চিত্র 2 এর মধ্যে একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, আর একটা হচ্ছে কি ফাইবার অপটিক কেবল। এই ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার কেবল অধিক সুবিধাজনক। এরপর এটার কেন সুবিধাজনক সেটা বলে দিছে। দৃশ্যল্প 1 এখানে আসেই নাই, ঠিক আছে, দৃশ্যল্প 1টা এখানে আসেই নাই। প্রশ্নটা এরকম হবে, এটাই মনে হয় দৃশ্যল্প 1 হবে, প্রশ্নে ভুল আছে। এটাই মেবি দৃশ্যল্প 1 হবে, আর এটা হবে দৃশ্যল্প 2, ঠিক আছে।
এখানে দেখো প্রশ্নটা কি বলছে, এটা হবে দৃশ্যকল্প 1, এটা হবে দৃশ্যকল্প 1, আর এটা হবে দৃশ্যকল্প 2। দেখো এখানে দৃশ্যকল্প 1 এর কি আমাদের মোবাইল ফোনগুলো দেওয়া আছে না, মোবাইল ফোন। হ্যাঁ, তাহলে উদ্দীপকে দৃশ্যকল্প 1 এর আলোকে সর্বশেষ প্রজন্মের বৈশিষ্ট্য বর্ণনা করো। অর্থাৎ এখন আমাদের মোবাইল প্রজন্মের মধ্যে সর্বশেষ প্রজন্ম কি আছে, 5G। তাহলে পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করে দিতে বলছে। শেষ। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়া, এরপরে এখানে প্রশ্ন যেটা আছে যে উদ্দীপকের দৃশ্যকল্প 2 এর ব্যবহৃত নেটওয়ার্ক ডিভাইসের সাথে নেটওয়ার্ক সুইচের তুলনা করো। এখানে কি দেওয়া আছে, এই প্রশ্নটা ভালো করে এখানে বলি, ভালো করে উঠিয়ে নেই। ঠিক আছে, এখানে মেবি সুইচ আর হাবের মধ্যে তুলনার কথা বলছে। দেখি তো এখানে কি করছে ওরা, আনসার কি লিখছে, প্রশ্নটা বোঝা যাচ্ছে না। উদ্যোগের আগে সর্বশেষ প্রজন্ম হলো পঞ্চম প্রজন্ম, এটা তো ঠিক আছে। আর উদ্যোগের নেটওয়ার্ক ডিভাইস হলো, আচ্ছা একটা হচ্ছে গেটওয়ে আর একটা হচ্ছে গিয়া সুইচ, এই দুইটার মধ্যে তুলনা করতে বলছে। আমাদের হচ্ছে গিয়া নেটওয়ার্ক ডিভাইস গেট আর সুইচ আর গেটের মধ্যে তুলনা করতে বলছে। আচ্ছা আপনারা একটু বলেন তো দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো পারা যাবে কিনা। 4-5 চ্যাপ্টার পড়ালে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমরা 4-5 চলে যাবো। স্যার থার্ড চ্যাপ্টার শুরু করেন। ওকে, আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাই। সবাই এটা পারে, আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাই। ওকে, তৃতীয় অধ্যায়ে এসে পড়ছি আমরা। দেখো তৃতীয় অধ্যায়ের মধ্যে কি কি পড়তে হবে। দেখো তৃতীয় অধ্যায়ের মধ্যে যেগুলো পড়া লাগবে, হ্যাঁ, তৃতীয়র মধ্যে আমাদের প্রথম অংশে সংখ্যা পদ্ধতি রূপান্তর আর দুইয়ের পরিপূরক, এটা হচ্ছে 100%। অর্থাৎ একটা প্রশ্ন আপনার 100% কমন পাবেন তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে একটা প্রশ্ন 100 কমন পাবেন, সেটা হচ্ছে কি থেকে আসবে, রূপান্তর থেকে আসবে, আর হচ্ছে দুইয়ের পরিপূরক থেকে আসবে। কই থেকে আসবে, রূপান্তর আর দুইয়ের পরিপূরক। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে আমাদের রূপান্তর আর দুইয়ের পরিপূরক ছাড়া কিছুই নেই। অর্থাৎ এটা যে আপনি পারেন, আপনি একটা প্রশ্ন হুবহু কমন। ঠিক আছে, এখন আপনারা বলেন প্রথম অংশের কোশ্চেন সলভ করাবো নাকি দ্বিতীয় অংশের কোশ্চেন। যদি প্রথম অংশের কোশ্চেন গুলো আপনারা পারেন, রূপান্তর আর দুইয়ের পরিপূরক, তাহলে আমরা দ্বিতীয় অংশের প্রশ্নগুলো সলভ করাবো। আর যদি বলেন যে না প্রথম অংশগুলো সলভ করাইতে হবে, তাহলে প্রথম অংশগুলো করাবো। আর দ্বিতীয় অংশের মধ্যে দেখো এখানে সবগুলোই গুরুত্বপূর্ণ। এই যে হাফ এডার ফুল এডার এটা পড়তে হবে। ন্যান গেট নর গেটের সার্বজনীনতা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ন্যান গেট নর গেটের সার্বজনীনতা, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ন্যান গেট নর গেটের সার্বজনীনতা, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে সরলীকরণ, এটা পড়তে হবে। এরপর হচ্ছে ফাংশন থেকে লজিক সার্কিট, এটা পড়া লাগবে। এই আর বাকি যেগুলো আছে ওইগুলো সবই গুরুত্বপূর্ণ, সবগুলো পড়া লাগবে। তবে এখান থেকে ন্যান গেট নন গেটের সার্বজনীনতা, হাফ এডার ফুল এডার, সরলীকরণ, এরপর হচ্ছে ফাংশন থেকে লজিক সার্কিট, আর হচ্ছে সত্য সারণী, এই কয়েকটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, আপনারা একটু বলেন তো যে আহ, আহ, কোনটা পড়াবো, প্রথম অংশ দ্বিতীয় অংশ। আগে প্রথম পরে দ্বিতীয়, ভাইয়া প্রথম অংশ দ্বিতীয় অংশ পড়ান, সরলীকরণ আচ্ছা প্রথমটাও করান। আচ্ছা ওকে ফাইন, তাহলে আমরা প্রথম অংশে আগে পড়াই, কোশ্চেন সলভ করাই। দেখো
দেখো ঢাকা বোর্ড 24-এর প্রশ্ন কি বলছে। প্রশ্ন বলছে ইমন বার্ষিক পরীক্ষায় ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে সে 5C। এটা কিসের মার্ক? এটা বাংলা, এটা বাংলা। এরপরে 1 2 3 8 এটা কিসের? এটা ইংলিশ। এরপরে 77 10 এটা কিসের? এটা আইসিটি। এখন এই সবগুলো এগুলো নাম্বার সে পাইছে। গতে প্রশ্ন করছে 17, এটা কে কে পারবেন বলো? 17 এর পরের সংখ্যাটি 20 অর্থাৎ 20, এটা কিভাবে হয় বলো তো? আমাদের 17 এর পরের সংখ্যাটি 20। আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে, কি সংখ্যা পদ্ধতি? অক্টাল। অক্টালে 17 এর পরের সংখ্যা হচ্ছে কত? 20। দেখো কেমনে লজিকটা দেখো। 17 এরপরে 18 হবে অক্টালে? অক্টাল তো 8 নাই, তাহলে এটা বাদ। 19 হবে না, এটা বাদ। তাহলে পরে কি? 20। তাহলে 17 পরে কি হবে? 20। কি সংখ্যা পদ্ধতিতে? অক্টাল সংখ্যা পদ্ধতিতে। এরপরে আবার আমরা যদি নর্মালি আমাদের যদি যোগের নিয়মে করি, 17 + 1 অক্টালে, আমাদের অক্টালে যোগের একটা নিয়ম আছে। এখন আমরা হচ্ছে আগে যখন আমরা কোশ্চেন আমরা পড়াইছি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, আমরা কিন্তু আপনাদেরকে ডিটেলসে পড়ানো হয়েছে, তখন কিন্তু যোগের নিয়মগুলো শেখানো হয়েছে, তাই না? দেখো 7 আর 1 যোগ করলে কি হয়? 8। 8 8 কয়বার যায়? দেখো 8। 7 আর 1 যোগ করলে 8। এখন 8 কি লেখা যাবে না? অক্টাল তো 8 হয় না, তাহলে 8 থেকে ভিত্তি 8 বাদ দিতে হবে। তাহলে থাকে কত? 0। এখানে 0। একবার বিয়োগ করছো, তাহলে হাতে আছে কত? 1। এখানে 1। 1 আর 1 যোগ করলে 2, এই যে 20। কথা বুঝতে পারছি? তাহলে 17 এর পরের সংখ্যাটি 20 হয় কোন পদ্ধতিতে? অক্টাল সংখ্যা পদ্ধতিতে। এরপরে আসো উদ্দীপকের ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমালে রূপান্তর করো। আচ্ছা, এখানে আমাদের ইমনের আমরা যদি লেখা পড়াইতে যাই বেশি সময় লাগবে, অলরেডি সলভ করাই আছে, জাস্ট খালি বুঝাই দিই, ঠিক আছে? দেখো এই দেখো উদ্দীপকের ইমনের প্রাপ্ত বিষয় নাম্বার হচ্ছে কত? ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর কত আছে? 1 2 3 8। এই প্রশ্নে কি বলছে? এখানে আনসার কি করছে রে ভাই? প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে হচ্ছে ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমালে। ঠিক আছে, ইংরেজি বিষয়ে কত পাইছে? ইংরেজিতে পাইছে হচ্ছে 1 2 3 8। না, ঠিকই আছে, ঠিকই আছে, প্রশ্ন ঠিকই আছে, আনসার ঠিক আছে। ওকে, দেখো বলছে উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর 1 2 3 8 অক্টাল থেকে তোমাকে নিতে বলছে কোথায়? হেক্সাডেসিমালে। কোথায় নিতে বলছে? হেক্সাডেসিমালে। এখানে অক্টাল থেকে আগে কোথায় নিছে? দশমিকে। দশমিক থেকে নিছে হেক্সাডেসিমালে। এইভাবে করার দরকার নাই, এইভাবে করা লাগবে না, আপনি এইভাবে করবেন। 1 2 3 8 আছে অক্টালে। এই অক্টাল থেকে আপনাকে নিতে বলা হয়েছে কিসে? হেক্সাডেসিমালে। অক্টাল থেকে হেক্সাডেসিমালে নিতে গেলে আমরা প্রথমে অক্টাল থেকে বাইনারিতে নিতে পারি নাকি পারি না? বাইনারিতে নেওয়া কি একদম ইজি না? অক্টাল থেকে বাইনারিতে এভাবে যে করা, এভাবে যদি করেন ভুল হবে তা না, এইভাবে করতে পারবেন, এইভাবে আরো সহজ, ইজি। এই অক্টাল থেকে মানে যারা আমরা পারি তাদের জন্য সহজ, আর যারা না পারি তাদের জন্য তো সবই কঠিন। অক্টাল থেকে আগে বাইনারিতে নেব, তাহলে আমাদের মন্ত্র হচ্ছে 4 2 1, কারণ এটা 3 বিটে নিতে হবে বাইনারি মানটা। 1 2 3, এই প্রত্যেকটা মান 3 বিটে নেবেন। তাহলে 0 0 1 0 0 1, 2 এর মানটা হবে কি? 0 1 0 0 1 0, 3 এর মানটা কি? 0 1 1 0 1 1। তাহলে বাইনারি মানটা কি বের হলো? এই বাম দিকে দুইটা মান বাদ, তাহলে 1 0 1 0 0 1 1। এই যে বাইনারি মানটা পাইলাম। এখন এই বাইনারি মানটাকে আমরা কি চিনতে পারি? হেক্সাডেসিমালে নিতে পারি নাকি পারি না? পারি। তাহলে আমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমালে গেলে কয় বিট করে সাজাতে হবে? 4 বিট করে সাজাতে হবে। কয় বিট? 4 বিট। তাহলে 4 বিট করে সাজাও। 1 2 3 4, এই 4টাকে নিলাম। আমি একটু এই পাশে লিখি 0 0 1 1 এটা। এরপরে হচ্ছে এই 3টা 1 0 1, একটা কম পড়ছে। কয়টা কম পড়ছে? একটা। তাহলে বাম দিকে একটা 0 দিবেন। এখন এদের মানগুলো বসানোর জন্য আমাদের কয় বিটের মন্ত্র আছে? 4 বিটের মন্ত্র। 8 4 2 1, এই মানটাকে বসাও 0 1 0 1, 4 এর একে কত? 5। এরপর এটা হচ্ছে 0 0 1 1, 2 এর একে 3, তাহলে আনসার হবে 5 3। দেখো তো ঠিক আছে কিনা? 5 3, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলেন বুঝছেন কিনা?
এইভাবে করলেও হবে। এইভাবে আমাদের এখানে কিভাবে করছে, প্রথমে অক্টাল থেকে দশমিকে নিছে, দশমিকে নিয়ে ওইটাকে আবার হেক্সাডেসিমাল নিছে। আর আমরা কি করছি, একদম ইজি, অক্টাল থেকে প্রথমে বাইনারি নিয়েছি 3 বিটে, পরে ওই বাইনারি মানকে আমরা হেক্সাডেসিমাল নিছি। বলেন এটা সবাই বুঝছেন কিনা? ভাইয়া সংখ্যা পদ্ধতি থেকে দুইটা আসার সম্ভাবনা আছে কি? না, দুইটা আসার সম্ভাবনা নাই। সংখ্যা পদ্ধতি থেকে একটা আসবে আর লজিক গেট থেকে একটা আসবে। ওকে, 53। বলছে এখন গেট আর সমীকরণ। আচ্ছা, বিস্তারিত না বুঝালে কেমনে বুঝবো, মাথার উপর দিয়া গেল। শুনেন, আপনি যেহেতু এই ম্যাথটাও এখনো বুঝেন নাই, আপনার জন্য আমি যেটা বলতে পারি, আপনি আপনি কি যে বলে কলেজে আপনি পড়েনি নাই, আপনি মানুষের পড়ালেখা করছেন, আপনি এখনো এইগুলো হচ্ছে গিয়া, এখানে এটা যে ম্যাথ, এটার মতো সহজ ম্যাথ নাই বললেই চলে। এইটা যদি আপনার মাথার উপর দেওয়া যায় তাহলে তার মানে আপনি পড়েনি নাই। এবং আপনি পরীক্ষা দিয়ে আইসা মানে ফেসবুকে বা আপনি বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন, পরীক্ষা খুব কঠিন হয়েছে, খুব কঠিন হয়েছে, এমসিকিউ খুব কঠিন, হ্যাঁ আইসিটি খুব কঠিন হয়েছে। আরে ভাই তুমি তো পড়োই নাই। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এবার যে আমাদের এই যে কলেজের যে প্রশ্ন আসছে, সব বিগত বোর্ডের প্রশ্ন থেকে সব কমন পড়ছে, সব। এবং আমাদের যারা স্টুডেন্ট ছিল বাকি যাদেরকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ সবার পরীক্ষা ভালো হয়েছে। কিন্তু ওই যে আপনি যে বললেন আপনার মাথার উপর দিয়ে গেছে, আপনি তো বলবেন, কারণ আপনি না পড়লে তো আপনার মাথার উপর দিয়ে যাবেই। এবং আপনি পরে পরীক্ষা দিয়ে এসে বলবেন খুব কঠিন হয়েছে, এবং সবাই বলবে হাই রে হাই, আইসি না জানি কত কঠিন। আসলে জিনিসটা কঠিন না। আপনাকে পড়তে বলছে 2 বছর, আপনারা পড়ছেন কত মাস? 2 মাসও পড়েন নাই, যে এখন পড়তেছেন অনেকে, আর যারা আগে পড়ছি এখন এই যে রিভাইজ করতেছি, ঠিক আছে। এখন হচ্ছে এটা কথা না, দুইয়ের পরিপূরক কম পারি, সরলীকরণ পারি না ভাইয়া। আচ্ছা, আচ্ছা দ্বিতীয় অংশ করান, অনেকেই সবাই দ্বিতীয় অংশের কথা বলতেছে। দ্বিতীয় অংশ করাবো, তার আগে দুইয়ের পরিপূরকের একটা ম্যাথ সলভ করা যায়, ঠিক আছে। দুইয়ের পরিপূরকের একটা ম্যাথ সলভ করাবো, সলভ করার পরে দ্বিতীয় অংশ চলে যাবো। দুইয়ের পরিপূরকের একটা ম্যাথ সলভ করাবো। এই দেখো, এই যে একটা প্রশ্ন, তোমাদের তো বললে মানে সবাই বলবা, এটা কত বোর্ডে আসছে প্রশ্নটা। এখানে একটা প্রশ্ন আসছে, পি এর মান 102.n হলে এন এর মান নির্ণয় করো। সেম এরকম একটা প্রশ্ন এবার ঢাকা বোর্ড 25-এ আসছে। ঢাকা বোর্ড 2025 আসছে। ঢাকা বোর্ড ময়মনসিংহ বোর্ড 24-এ প্রশ্ন আসছে এটা। আর সেম প্রশ্নটাই ঢাকা বোর্ড কিসে আসছে? 2025-এ আসছে। এখন যে এই প্রশ্ন সলভ না করছে, সে জীবন এই প্রশ্ন সে ঢাকা বোর্ডের হয়ে থাকলে আনসার করতে পারবে না। কিন্তু পরীক্ষা দিয়ে এসে বলবে কি, যে আমি প্রশ্ন খুব কঠিন হয়েছে, আরে ভাই সংখ্যা পদ্ধতি সব পারি, সব পারি, সব পড়ছি, এই প্রশ্ন তো হ্যাঁ আমি তো আমি আনসার করতে পারিনি। আপনি তো কোশ্চেন সলভ করেন নাই। আমি তো আপনাকে এই যে নর্মাল ভাষায় যদি বলি যে মানে কোশ্চেন সলভ করতে হবে, এই বিগত সালে রিলেটেড পড়বেন, আপনি তো এটা আমার কথা শুনবেন না, আপনি আমার কথা তো মানবেন না, তাই না? কিন্তু যে মানবে সেই কিন্তু ভালো করবে। কথা বুঝতে পারছি? এই যে আপনাদেরকে বলছি বিগত সালে 25-এর প্রশ্নগুলা, আর বিগত সালের প্রশ্নগুলো যেগুলো সেগুলো আপনি ভালো করে সলভ করেন, এমসিকিউ সিকিউ, আপনার পরীক্ষা কমন পড়বে 100-100। কথা বুঝতে পারছি? কিন্তু আপনি যদি না সলভ করেন তাহলে তো হবে না। আর যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু 24 সালের 24 পর্যন্ত সব প্রশ্ন সলভ করে হয়ে গেছে।
সে শুধু এখন 25 সালের প্রশ্নগুলো সলভ করবে আর রিভাইজ করবে। ঠিক আছে, এই প্রশ্নটা আমি একটু সলভ করে দিব, এই ঘ নাম্বার প্রশ্নটা জাস্ট আমি একটু সলভ করে দিব। ঠিক আছে, দেখো দেখো বলছে বরিশাল বোর্ড 25-এও আসছে, এটা কে কমেন্ট করছে? হাসনান। দেখছো বরিশাল বোর্ড 25-এও এই প্রশ্নটাই আসছে। এখন এরপরেও যদি বলেন যে না বিগত সালের প্রশ্ন থেকে কমন পড়ে নাই, তাহলে কেমনে? বিগত সালের প্রশ্ন থেকে হুবহু কমন পড়ে। তোমার টেকনিক বইলা দেওয়া হয়েছে যে এখান থেকে পড়লে তোমার কমন পাবা, তারপরেও তুমি যদি না পড়ো তাহলে সেটা তোমার ব্যর্থতা। আরেকজনের প্রশ্ন করছে বিগত সালের প্রশ্ন কোথায় পাওয়া যাবে? আসমানে পাওয়া যাবে, আসমানে যে খুঁজেন, আসমানে যান, আসমানে যান ভাই। আরে ভাই বিগত সালের প্রশ্ন কই পাবেন? আল্লাহ। এখন তাহলে চিন্তা করেন যে বিগত সালের প্রশ্ন কই আছে এটা আপনি জানেনই না। আচ্ছা এই প্রশ্নটা একটু সলভ করি। এই প্রশ্নটা কমেন্ট করছে অনেকে সলভ করার জন্য, এইটা সলভ করাইয়া দুইয়ের প্রয়োগ একটা বুঝাইয়া এরপরে হচ্ছে চলে যাবো আমরা হচ্ছে দ্বিতীয় অংশে। ঠিক আছে, ওকে। দেখো বলছে পি এর মান হচ্ছে এত, কত? 60-10। এরপরে বলছে পি এর মান এত হলে এন এর মান নির্ণয় করো। অর্থাৎ তোমার 102.n ইকুয়াল, সলভ করি, 102n ইকুয়াল 60-10। অর্থাৎ দেখো এইটা সমান এটা বলছে। এখন আপনি চাইলে যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যায় যাওয়া যায় নাকি যায় না? যায়। আমরা নিয়মটা কি জানি? যে কোনো সংখ্যা থেকে দশমিকে গেলে গুণ করতে হয়। আমরা এটার ভিত্তি আছে n, আমরা এটাকেও যদি দশমিক সংখ্যা নিতে চাই, আমাদের এই মানটা কি দশমিকে আছে না? আমি এইটা ইকুয়াল 60-10 কিভাবে লিখলাম? এই যে বলে দিচ্ছে পি এর মান 102.n হলে, তাহলে আমাদের পি এর মান কত আছে? 60.60 দশমিকে আছে। তাহলে 102 ভিত্তি কত? n। 102n ভিত্তি হচ্ছে n ইকুয়াল আমি কি 66, অর্থাৎ 66 এটা কিসে আছে? দশমিকে আছে। এখন আমি চাইলে এটাকে দশমিকে নিতে পারি নাকি পারি না? পারি। পারি না? এটাকেও আমি যদি দশমিকে নিতে চাই তাহলে ভিত্তি দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে ভিত্তি দিয়ে গুণ করেন, কি হবে? 1 into n প্লাস 0 into n প্লাস 2 into n। এখন এটাকে আমরা দশমিকে নিতেছি। দশমিকের নিয়মটা কি? ভিত্তি যাই থাকুক, যদি বাইনারিতে থাকতো তাহলে 2 দিয়ে গুণ করতাম, অক্টালে থাকলে 8 দিয়ে গুণ করতাম, হেক্সাডেসিমালে থাকলে 16 দিয়ে গুণ করতাম। এখন ভিত্তি আছে n, এইখানে n দিয়ে গুণ করলাম। এখন পাওয়ার বসাইতে হবে। কি বসাইতে হবে? পাওয়ার। পাওয়ারটা ডান দিক থেকে বাম দিকে, এটা 0, এটা 1, এটা 2। অর্থাৎ এই সংখ্যাটা এখন কোথায় চলে গেছে? দশমিকে। এটা বা চিহ্ন হবে, ইকুয়াল কি 66। এখন এটাও দশমিকে আছে, এটাও দশমিকে আছে। এখন আমি এটার মানটা বের করি। দেখো n স্কয়ার মানে কি? n স্কয়ার প্লাস 0 সাথে যাই গুণ করেন গুণফল কি হবে? 0 বাদ। n এর পাওয়ার 0 মানে কত? 1। 1 এর সাথে 2 রে গুণ করলে 2 ইকুয়াল 66। এটাকে আমি আবার ভালো করে বোঝাচ্ছি। দেখো কি বলছি, 1 into n স্কয়ার। n স্কয়ার মানে কি? n স্কয়ার a প্লাস a প্লাস 0 সাথে যাই গুণ করেন গুণফল 0, তাহলে এটা বাদ। এরপরে কি 2 into n এর পাওয়ার 0। n এর পাওয়ার 0 মানে কত? 1। 1 এর সাথে 2 রে গুণ করলে কি হবে? 2। n স্কয়ার প্লাস 2 ইকুয়াল, এই যে ইকুয়াল 66, এই যে 66 বা n স্কয়ার, এই যে 66 এটা প্লাস 2, এই পাশে তাহলে কি হবে? -2। এটা হচ্ছে, সরি, n স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু কি 66, n স্কয়ার সমান সমান 66 মাইনাস 2। এরপর হচ্ছে কি n স্কয়ার সমান সমান কি 64। তাহলে n স্কয়ারে যদি এখানে রুট বা n সমান সমান কি রুট ওভার কি 64। এখন 64 আমরা যদি স্কয়ার করি, বড় করি, তাহলে কত হয়? 8 হয়। তাহলে n ইকুয়াল টু কি 8 8 64, তাহলে n এর মান হচ্ছে 8। এই হচ্ছে n এর মান হচ্ছে কত? 8। শেষ। বলেন তো এই প্রশ্নটা সবাই বুঝছি কিনা? আচ্ছা এই প্রশ্নটা সবাই, এটা আনসার কি সবাই বুঝতে পারছো? বলো এটা হয়েছে কিনা? সবাই এই প্রশ্নটা বুঝতে পারছো কিনা? যদি এটা বুঝো তাহলে বলো।
যদি এই প্রশ্নটা বুঝে থাকি তাহলে লিখো এন ডান। এটা যদি বুঝে থাকো তোমরা তাহলে লেখো এন ডান, যদি এটা বুঝো তাহলে লেখো এন ডান। আবার বুঝাই দিয়েছি, এবারে জায়গা না, এটা নিচে লেখাই আছে, আমরা নিচে চলে যাই। দেখো এই দেখো এখানে হচ্ছে আগে ওরা কইরা নিছে, ওরা কিভাবে করছে, পি এর মান এত দেওয়া আছে, এই এন যেটা আছে এটাকে দশমিকে রূপান্তর করছে। তাহলে কি করতে হবে, এই ওয়ানের সাথে এন রে গুণ করতে হবে, এই যে এই প্রত্যেকটা মানের সাথে এন দিয়ে গুণ করতে হবে দশমিকে নিতে গেলে। নিয়মটা কি, এই ওয়ানের সাথে এন দিয়ে গুণ করতে হবে, জিরোর সাথে এন দিয়ে গুণ করতে হবে, টু এর সাথে এন দিয়ে গুণ করতে হবে। তাহলে ওয়ান ইন্টু এন প্লাস জিরো ইন্টু এন প্লাস টু ইন্টু এন। এখন এদের উপরে পাওয়ার বসাতে হবে। এই প্রথম এটার উপরে পাওয়ার কি হবে, জিরো। প্রথমটা জিরো, পরেরটা এটা জিরো, এটা ওয়ান, এটা টু। তাহলে জিরো ওয়ান টু, আর পাওয়ার সবসময় ভিত্তির উপরে বসে। তাহলে ওয়ান ইন্টু এন স্কোয়ার মানে কি, এন স্কোয়ার, এ প্লাস জিরোর সাথে এটা গুণ করলে কি হয়, জিরোই হয়। টু ইন্টু এন এর পাওয়ার জিরো, আমরা জানি এ এর পাওয়ার জিরো কি, ওয়ান। তাহলে টু এর পাওয়ার জিরো ওয়ান, যদি 100 পাওয়ার অফ জিরো দেন আনসার কি হবে, ওয়ান। সামথিং টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান। তাহলে এন এর পাওয়ার জিরো কি, ওয়ান। ওয়ানের সাথে টু রে গুণ করলে কি হবে, টু। তাহলে এন স্কোয়ার প্লাস টু। এখন এন স্কোয়ার প্লাস টু সমান সমান কি, 66। লেখা যায় নাকি যায় না, যেটা আমি আগে লিখে দিছি। এখন এন স্কোয়ার প্লাস টু ইকুয়াল টু কি, 66, বা এন স্কোয়ার সমান সমান কি 66 মাইনাস টু, বা এন স্কোয়ার সমান সমান কি 64, অতএব এন সমান সমান কি 8। অর্থাৎ এই 64 যদি তুমি রুট ওভার করো তাহলে কি হবে, 8 64, তাহলে এর মান কত হয়, 8। শেষ। বলো এটা সবাই বুঝছি কিনা, এন ডান, এন ডান। ভাইয়া বেসিক পড়ানোর সময় নাই, হ্যাঁ ঠিকই বলছেন, এখন বেসিক পড়ানোর সময় নাই, কালকে পরীক্ষা, আজকে বেসিক পড়াবো, আপনি সত্যি কথা বলছেন। ঠিক আছে, এটা আমরা এখন একটা দুয়ের পরীক্ষার কোশ্চেন সলভ করব, ওই যে এরপর এটা সুন্দর করে করা আছে। দেখো এখানে এটা হচ্ছে দুয়ের পরীক্ষার প্রশ্ন, এই প্রশ্নের একটু জাস্ট এখানে আনসারটা দেওয়া আছে, এখান থেকে বলে দিচ্ছি। পি এর মান আছে এত, আর কিউ এর মান আছে কত, পি এর মান আছে 36, অক্টালে আছে, এটা 2f, এটা হেক্সাডেসিমালে আছে। গতে প্রশ্ন করছে পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা যায়, অর্থাৎ এই দুইটার পার্থক্য বের করতে বলছে যোগের মাধ্যমে। দেখো এই দুইটার পার্থক্য যোগের মাধ্যমে বের করতে বলছে। দেখো ফার্স্টে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমাদের এখানে এইখানে যেভাবে করা আছে, বিভিন্ন বইয়ে যেভাবে করা আছে সেভাবে করতে হবে, সেটা কোনো মানে নিয়ম না। আমাদের প্রথম কাজ হচ্ছে এই একটা হচ্ছে গা 36, এটা অক্টালে আছে, আর একটা হচ্ছে 12, এটা আছে হেক্সাডেসিমালে। আপনার প্রথম কাজ হচ্ছে এই দুইটা সংখ্যার মধ্যে বড় আর ছোট নির্ণয় করা, যে কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট। কারণ যে সংখ্যাটা বড় তার প্লাস মান হবে, যে সংখ্যাটা ছোট তার মাইনাস মান হবে। কি বলছি, আবার বলতেছি, যে বড় তার প্লাস মান, যে ছোট তার মাইনাস মান। কথা বুঝতে পারছি, কারণ ছোট সংখ্যা থেকে তো বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তাহলে এই দুইটাকে আগে আপনি ক্যালকুলেটরের সাহায্য হোক, অথবা আপনি হাতে করে হন, আর হাতে করেন আর ক্যালকুলেটর সাহায্য করেন, আপনাকে আগে বড় ছোট নির্ণয় করতে হবে। ঠিক আছে, দেখো এখন এখানে আমরা এই দুইটার মধ্যে বড় ছোট যদি নির্ণয় করি, আমরা ক্যালকুলেটর করতে পারি, হাতে করতে পারি। ক্যালকুলেটর হাতে যদি করি 36, এটা আছে অক্টালে, এটাকে দশমিকে নেই, 3 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 8, এটা 0, এটা 1, 3 8 কত 24 প্লাস এটা পাওয়ার 0 মানে 1, 6 এটা হচ্ছে 30, এটা দশমিকে 30 হয়। আর আরেকটা আছে কি 2f, 2f রে যদি দশমিকে নেও 2 ইন্টু 16 প্লাস f এর মান 15, 15 ইন্টু 16, এটা 0, এটা 1, 16 দুগুণে 32 প্লাস 15। দেখছো কাহিনী ঘুরে গেছে, কাহিনী ঘুরে গেছে। কি হয়েছে,
দেখো এখানে পি মাইনাস কিউ হবে না, এখানে কিউ মাইনাস পি হবে। মানে জিনিসটা হচ্ছে 30টা ছোট, আর এখানে এটা মানে হচ্ছে কি 30, আর 12 এর মানে হচ্ছে কি 47। এটা হচ্ছে বড়, এটা হচ্ছে কি ছোট, অর্থাৎ এটা হবে +1, এটা হবে -1। এই দেখো, দেখো এই প্রশ্নটার মধ্যে ঝামেলা আছে। এখানে আমাদের প্রশ্নটার মধ্যে দেখো কি বলে দিছে, প্রশ্নের মধ্যে বলে দিছে পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। কিন্তু এখন যে এখানে একটা জিনিস ঝামেলা, যে জিনিসটা ঝামেলা সেটা হচ্ছে পি এর মান তুমি পাইছো 30, আর মাইনাস কিউ এর মান পাইছো 47। এখন দেখো তাহলে 30 থেকে কি 47 বিয়োগ করা যায়? যায় না। তাহলে এটা হয়ে গেছে ছোট, এটা হয়ে গেছে কি বড়। তাহলে আনসারটা আসছে -17। তোর ফলাফলটা কি আসবে? -17। যেহেতু এটা এইভাবে ডিরেক্ট বইলাই দেওয়া আছে, তাহলে এইভাবে করতে হবে। কিন্তু যদি আমি তোমাকে যেটা বলতে চাইছি, যদি এইভাবে বইলে দেওয়া না থাকতো, মানে পি মাইনাস কিউ এই কথাটা বলে দেওয়া না থাকতো, তাহলে তোমার 47-এর হইতো প্লাস মান, আর 30-এর হইতো মাইনাস মান। আমি এটা আপনাকে আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, যদি পি মাইনাস কিউ এটা যেহেতু বলে দেওয়া আছে, তাহলে আপনার এটাই প্লাস এটাই মাইনাস করবেন, ঠিক আছে। কিন্তু যদি এই কথাটা বলে দেওয়া না থাকতো, এটা বলে দেওয়া নাই, তাহলে কিন্তু আপনাকে কি করতে হতো বলেন? এই সংখ্যাটা যে আমাদের এই 12টা পরে আছে, 36টা আগে আছে দেখে এটা প্লাস এটা মাইনাস, এরকম হবে না। কি করতে হইতো? এটা হবে প্লাস আর এটা কি হবে? মাইনাস। অর্থাৎ যে সংখ্যাটা বড় তার হবে প্লাস, যে সংখ্যাটা ছোট তার হবে মাইনাস। তাহলে এটার বাইনারি মানটা বের করব, এটার বাইনারি মান বের করে যোগ করে দেব। কিন্তু এখন প্রশ্নে বলে দিছে আপনাকে কি, পি মাইনাস কিউ। তাহলে পি এর মান কত আছে বলো? পি এর মান আছে কত? পি এর মান আছে 30। পি এর মান আমরা 36-এর আমরা দশমিকে নিচে, এটা হচ্ছে 30, আর কিউ এর মানটা বেরোছে কত? 47। তাহলে এটারই +1, এটার -1। ঠিক আছে, তাহলে এটা এরপরে আসো দেখো, আমরা ওরা ডিরেক্ট মানটা বের করছে। আমাদের প্রথম কাজটা কি করছে, আমাদের পি এর মানটা আমরা কই নিলাম? বাইনারিতে নিলাম। এরপরে কিউ এর মানটা বাইনারিতে নিলাম। এরপরে মাইনাস মান বের করার নিয়মটা কি? মাইনাস মান বের করার নিয়ম হচ্ছে এটাকে 1-এর পূরক করতে হবে, 1-এর পূরকের সাথে 1 যোগ করতে হবে, তাহলে আমরা 2-এর পূরক বা মাইনাস মানটা পাবো। এখন মাইনাস মানকে কার বের করতে হবে? পি এই যে কিউ, আমাদের মাইনাস কিউ এর মানটা বের করতে হবে। তাহলে আমাদের এই মানের সাথে এটার 1-এর পূরক করে 1 যোগ করতে হবে। আসো, এখানে দেওয়া বলছে পি মাইনাস কিউ, অর্থাৎ এই মানটা ঋণাত্মক, তাই শুধুমাত্র এর সাথে 2-এর পূরক করতে হবে। তাহলে এর 1-এর পূরক বের করে এটার সাথে আমরা কি করলাম? 1 যোগ করলাম, এই যে আমাদের 2-এর পূরকটা বের হয়েছে। ঠিক আছে, আমাদের 47-এর 2-এর পূরকটা বের হয়েছে। এরপরে পি এর মান পি মাইনাস কিউ, পি এর মানটা আর এ মাইনাস কিউ এর মান যেটা আমরা আগে বের করলাম, এই মানটাকে নিতে হবে। মাইনাস কিউ এর মানটা নিছি, নেওয়ার পরে এই দুটাকে এখন আমরা কি করব? এই দুটাকে যোগ করব। যোগ করার পরে এখন দেখো নরমালি আমাদের যে মানগুলা হয়, এই যে 8 নাম্বার বিট যেটা হয় চিহ্ন বিট, এটা হয় 0, কিন্তু এখানে এটা 1 আসছে। কারণ কেন 1 আসলো? কারণ 0 যদি থাকে তাহলে সেটা দ্বারা বোঝায় ধনাত্মক, হ্যাঁ, আর যদি 1 হয় সেটা বোঝায় ঋণাত্মক। আপনি হচ্ছে এই অঙ্ক দেখে নরমালি বুঝবেন না, কিন্তু আমি আপনাকে কি বলছিলাম, যে এটার মান আমি যে বের করলাম, পি এর মান বের করছিলাম 30, আর এই কিউ এর মান বাই করছিলাম -47। বলছিলাম না কিউ এর মান কি 47 বেরিয়েছে না? 30 থেকে 47 যদি বিয়োগ করেন -17 হয় না? তাহলে এটা মাইনাস সংখ্যা, তার মানে 8 নাম্বার বিটটা 1ই হবে। এই যে আমাদের সরি, অতিরিক্ত বিটটা 1ই হবে, এই তখন 1 হয়েছে। কথা বুঝতে পারছি? এটা 1 হয়েছে কেন? কারণ এটা ঋণাত্মক সংখ্যা। কারণ আমাদের এখানে উপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যাটা বড়, এর জন্য এটা আনসারটা আমাদের ঋণাত্মক মান হয়েছে, এর জন্য 1 আসছে। আর যদি আমরা আমাদের নর্মালি যদি পি মাইনাস কিউ না বইলা নর্মালি পার্থক্যের কথা বলতো, তাহলে যে সংখ্যাটা বড় 47টা উপরে দিতাম, 30টা নিচে দিতাম, তখন কিন্তু এখানে 8 নাম্বার বিটটা কি আসতো? 0 আসতো। 8 নাম্বার বিটটা কি আসতো? 0 আসতো। বলো তো তোমরা এটা বুঝছো কিনা?
জি, যদি কিউ মাইনাস পি হইতো, হ্যাঁ কিউ মাইনাস পি হইতো তাহলে 8 নাম্বার বিটটা 0 হইতো। জি, তো আমরা প্লাস মান বের হইতো। ঠিক আছে, এখানে এটা ঋণাত্মক মান বের হওয়ার কারণ হচ্ছে আমাদের নিচের সংখ্যাটা আমরা দিচ্ছি বড় আর ওটা হচ্ছে কি ছোট, এর জন্য আমাদের ঋণাত্মক মানটা হয়েছে। আর যদি আমরা উপরের সংখ্যাটা বড় আর যদি নিচের সংখ্যাটা ছোট দেয় তখন কিন্তু ঋণাত্মক মান হবে। জি স্যার। ওকে, ওকে ঠিক আছে। সি কিউ এর মান কত? 50। 50টা 3 দিয়ে ভাগ করেন, দেখেন কত আসে। 3 16 48 17 পাস মার্ক হবে। ঠিক আছে, 17 বা 16 পাস মার্ক হবে। আপনাদের তো নেগেটিভ মার্কিং নাই, মানে আপনাদের নেগেটিভ মার্কিং নাই, তাহলে এমসিকিউ যদি কোনো অংশ ভুল থাকে বা আপনার কাছাকাছি যেটা উত্তর মনে হবে আপনি ওটা দাগায় আসবেন। দাগানো ছাড়া আসা যাবে না, তো দাগায় আসবেন। ঠিক আছে, কারণ আপনাদের তো আর অ্যাডমিশন টেস্টের পরীক্ষা না যে আপনি একটা ভুল দাগায় আসছেন দেখে আপনার মাইনাস মার্কিং হয়ে গেল। মাইনাস মার্কিং তো হবে না। মাইনাস মার্কিং হবে না, তাহলে আপনি কি করবেন? সব দাগায় আসবেন। ওকে, আরেকজন বলছে প্রথম চ্যাপ্টার করাবেন না, আরো আগে করাই ফেলছি, আপনি একটু দেখে নিন। আচ্ছা, আমরা এরপরে এখন দ্বিতীয় অংশে কয়েকটা কোশ্চেন সলভ করাই আপনার। ওরে রে, আচ্ছা এই দেখো আমাদের উম, দেখেন এখানে আমাদের চিত্র 1 চিত্র 2। চিত্র 1-এ আমাদের কি দেওয়া আছে? আমাদের সার্কিট দেওয়া আছে। কি দেওয়া আছে? সার্কিট। এখন আমাদের এই যে সার্কিট গুলা যে আছে, সত্যক সারণী সার্কিট, ন্যান্ড গেট নর গেটের সার্বজনীনতা, এইগুলো আপনাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। অর্থাৎ কি কি? হাফ এডার ফুল এডার, হাফ এডার থেকে ফুল এডার বাস্তবায়ন একটা, ন্যান্ড গেট নর গেটের বাস্তবায়ন দুইটা, এরপর হচ্ছে গিয়া এই যে এই লজিক সার্কিট থেকে সমীকরণ তৈরি করা সরলীকরণ করো এটা, আর সত্য সারণী। এই চারটা জিনিস আপনাদের বেশি আছে। এই চার টাইপের প্রশ্নগুলো আপনারা বেশি বেশি সলভ করেন, তাহলে আপনারা দ্বিতীয় অংশ থেকে কমন পাবেন। ঠিক আছে, আমরা এই প্রশ্নটা দেখি। দেখো চিত্র 1 কি বলছে? এফ এর সলিখিত মান নির্ণয় করো। এফ এর মানটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে নট গেট। নট গেট থাকলে এখানে কি হবে? এবার এরপর এটা হচ্ছে বি। এখন দেখো এই গেটের এই দাগের মানটা হচ্ছে কি? এ, এটা বি থেকে জয়েন দিছে, তাহলে এটা বি। এটা এই পাশে যায় কি হবে? এই পাশে যায় কি হবে? মাছের মাথার মতো বা মাছের লেজের মতো যদি হয় তাহলে কি গেট? নর গেট। এই যে নর গেট কেমন বুঝলাম? দেখো এইটুকু অরের মতো এখানে নর চিহ্ন আছে, তাহলে এটা অর না, এটা কি হয়ে গেছে? নর। তাহলে এই দুইটা মান যোগ হবে, এ প্লাস বি, আর এই নর চিহ্নের জন্য কি হবে? বার। আর এটা হচ্ছে এ দাগের মানটা কি? এটা কি? এ বার থেকে নেওয়া হয়েছে, তাহলে এটা এ বার। এটা এ এফ এর মানটা তাহলে কি হবে? এই পাশে যায় আমরা এখানে করি এফ এর মান। হ্যাঁ, এটা হচ্ছে এ দাগের মান যেটা আছে এ প্লাস বি হোল বার প্লাস, এরপর হচ্ছে এ দাগের মান এবার, এরপরে নটের জন্য এই পুরাটা উপরে একটা বার হবে। শেষ। এখন এটাকে আমরা সরল করব। দেখো সরল করার নিয়ম হচ্ছে সবার ফার্স্টে বারের কাজ করা লাগে। কার কাজ? বারের কাজ। তাহলে কি হবে? এই ভারটাকে ভাঙতে হবে, এ প্লাস বি, এই যোগটা কি হতে হবে? গুণ, এই বারটা ভেঙে এটা উপরে এ ডাবল বার। কেমনে হইলো? এটা ছিল যোগ, হয়েছে গুণ। এই প্লাসের আগে পুরা মানটা হচ্ছে এ, প্লাসের পরে পুরা মানটা হচ্ছে বি, যোগ ছিল হয়ে গেছে কি? গুণ। আর এই উপরে বারটা ভেঙে এর উপরে আর বির উপরে এই ডাবল বার গুলা কাটা যায়, তাহলে হলো কি? এ প্লাস বি ইন্টু এ। এখন আমাদের এটা আমরা গুণ করব, এ দিয়ে এই দুটাকে গুণ করলে কি হয়? এ ইন্টু এ প্লাস এ দা বি রে গুণ করলে এ বি, এ আর এ গুণ করলে কি হয়? এই হয় এ বি। এখানে এর এ কমন নেন, এর যদি কমন নেই তাহলে 1 প্লাস এর নিয়ে এসে উঠছিল হলো কি? বি। তাহলে আনসার কি? এ। শেষ। কারণ আমাদের আমরা জানি এখানে যে সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করলাম, এ প্লাস বি হোল বার সমান সমান এ বার ইন্টু বি বার, এই সূত্রটা অ্যাপ্লাই করছি। এরপর হচ্ছে এ ডাবল বার সমান সমান এ, এই সূত্রটা অ্যাপ্লাই করছি।
এরপরে a ইন্টু a ইকুয়াল টু a, এই সূত্রগুলা আমরা এখানে অ্যাপ্লাই করছি। কথা বুঝছো না বুঝো নাই? বলেন তো এটা বুঝছি কিনা? স্যার দুইয়ের পরিপূরক করতে কি দুইটাই করতে হবে নাকি একটার করতে হবে? যে ছোট তারটা করতে হবে। আর যদি প্রশ্নে বলে দেয় যে এটার প্লাস এটার মাইনাস, তাহলে যা আছে তাই করবেন, শেষ। আর যদি বলে দেওয়া না থাকে যে সংখ্যাটা বড় তার প্লাস আর যে সংখ্যাটা ছোট তার মাইনাস। ওকে, এখন আমরা এখন হচ্ছে আমরা একটু চতুর্থ অধ্যায় আর পঞ্চম অধ্যায়টা একটু বলে দিই, ঠিক আছে? চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় চলে যাই। এরপরে 4টা থেকে আরেক স্যারের ক্লাস আছে, তো আপনারা এই অধ্যায়ের ওই যে টপিক গুলা বললাম এই বিগত বোর্ডের কোশ্চেন গুলা সলভ করেন, ঠিক আছে? এখন হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ আপনাদেরকে এগুলো বলে দিচ্ছি, এগুলো আপনার বাসায় পড়বেন। এখন ক্লাস করার চাইতে আপনার নিজের বাসায় পড়াটাই সবচেয়ে, মানে বাসায় নিজের সবকিছু পড়া গোছায় নেওয়া, এটি হচ্ছে বেস্ট। আগামীকাল যেহেতু আপনাদের পরীক্ষা, এই যে এখানে সব বোর্ডের প্রশ্নগুলো দেওয়া আছে, ঠিক আছে? যদি এই স্লাইডটা লাগে আইসিটি সাজেশন, আপনারা হচ্ছে আপনারা গ্রুপে দিয়ে দেবনি আপনাদের। এখানে সব বোর্ডে 24 সালের এবং 23-এর অনেকগুলো প্রশ্ন এখানে সবগুলো দেওয়া আছে। আচ্ছা, দেখো এটা হচ্ছে আমাদের চৌথ অধ্যায়। চৌথ অধ্যায়ের মধ্যে কি কি পড়বা দেখো বলে দেই। চৌথ অধ্যায়ের মধ্যে আপনাদের এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই দুইটা আপনার 100% আসবেই। ওয়েবসাইটের প্রকারভেদ, ওয়েবসাইটের কাঠামো, বলো তো দুইটা পারো কিনা? ওয়েবসাইটের প্রকারভেদ, ওয়েবসাইট হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। একটা স্ট্যাটিক আর একটা কি ডাইনামিক। আর ওয়েবসাইটের কাঠামো হচ্ছে 4 ধরনের। কি কি? ট্রি কাঠামো, এরপর হচ্ছে কি কাঠামো? নেটওয়ার্ক কাঠামো, লিনিয়ার ট্রি কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, লিনিয়ার কাঠামো, এরপর হচ্ছে হাইব্রিড কাঠামো। 4টা থেকে নাকি ক্লাস আছে আবার? হ্যাঁ, কি ক্লাস? হ্যাঁ, আচ্ছা দেখো আমাদের ওয়েবসাইটের প্রকারভেদ, ওয়েবসাইটের কাঠামো, ঠিক আছে? ওয়েবসাইটের প্রকারভেদ, ওয়েবসাইটের কাঠামো, এটা 100% আপনাদের জন্য এটা আসবেই। অর্থাৎ টেবিল আসুক, লিস্ট আসুক, যাই আসুক, তার পাশাপাশি একটা আসি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো হাইপার লিঙ্ক, ছবি যুক্ত করা, এরপর হচ্ছে গিয়া প্যারাগ্রাফ হেডিং, কালার, টেবিল তৈরি, এই সবগুলো তো পড়াই লাগবে। এগুলা মিলাই দেখবেন যে আপনাদের একটা কি দিয়ে দিছে পরে, এই যে কি জানি বলে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। হ্যাঁ, এরপরে ওয়েবসাইট পাবলিশিং, এটাও গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ওয়েবসাইট পাবলিশিংটাও গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, ওয়েবসাইট পাবলিশিংটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই অধ্যায়ের মধ্যে আপনাদের HTML এর হচ্ছে গিয়ে ওয়েবসাইটের কাঠামো, হ্যাঁ, এগুলা বেশিরভাগ আসে। হ্যাঁ, এরপর হচ্ছে
প্যারাগ্রাফ হেডিং কালার ও টেবিল তৈরি, আমাদের এই যে ওয়েবসাইট পাবলিশিং এটা গুরুত্বপূর্ণ। আর এই টেবিলটা তো পড়াই লাগবে, টেবিল, এরপর হচ্ছে গিয়ে লিস্ট, হাইপারলিংক আর হচ্ছে গিয়ে ইমেজ ট্যাগ। ঠিক আছে, আমাদের যদি এই কয়েকটা যে আপনাদের এই চৌদ্দের আছে এইটুকু, আর নাই কিছু। কথা বুঝতে পারছি? আপনি HTML এর সবগুলো প্রশ্ন সলভ করে যাবেন বিগত বোর্ডের গুলা, তাহলে দেখবেন যে আপনার HTML গুলা কমন পড়ে গেছে। ঠিক আছে, ভাইয়া টপোলজি আসবে না? টপোলজির তো দ্বিতীয় অংশ রে ভাই, এটা তো দ্বিতীয় অধ্যায়ের। আচ্ছা আচ্ছা, বলেন তো চৌদ্দ অধ্যায়ের আমি যে আপনাদেরকে বলছি এই যে ওয়েবসাইটের কাঠামো, হ্যাঁ, পরে টেবিল, এরপরে লিস্ট, হাইপারলিংক, পরে ছবি যুক্ত করা, ওয়েবসাইট পাবলিশিং, এটা আপনারা বুঝছেন কিনা? যদি আপনারা এটা বুঝে থাকেন তাহলে আপনাদের পঞ্চম অধ্যায়ের জন্য কি কি পড়বেন সেটা একটু বলে দিই। ঠিক আছে, 25-এর প্রশ্নগুলো চাই ভাইয়া, 25-এর প্রশ্নগুলো একটু কষ্ট করে আপনারা এই গ্রুপ ইয়ে থেকে কি জানি বলে, গুগলে যায় একটু ক্রোম থেকে মানে একটু সার্চ দেয়া একটু খুঁজে নিন। এখন আমার কাছে তো আমাদের এখানেও দেখবেন যে অনেকে প্রশ্ন আপলোড করা আছে, এখান থেকেও পাইতে পারেন চাইলে। আমাদের রেডিও অটোমি স্কুলের পেজে ইয়ে কি জানি বলে ফেসবুক গ্রুপেও দেখবেন যে অনেক আগে চলে গেছে, তো অনেক খোঁজা লাগবে। ভাইয়া স্বল্প করে একটু বুঝিয়ে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই স্টেটমেন্টটা একটু বলে দিচ্ছি, দেখো। দেখো, এই প্রশ্নটা আমরা সলভ করব, এটাই সলভ করে পিপিলিকা, এটা একটা টেবিল, হ্যাঁ, টেবিলে দেখো এখানে কি লেখা আছে, পিপিলিকা বাংলাদেশ ডট জেপিজি, এটা একটা ইমেজ, হ্যাঁ, এটা একটা ছবি। তারপরে এনসিটিভি, এইটা দেখো না, ও লেখাটা কই আছে, নিচে আছে। আবার -m লেখাটা কই আছে, উপরে আছে। ওকে, আবার বলছে উদ্যোগের টেবিলটিতে পিপিলিকা ওয়েবসাইটটি লিঙ্ক করা আছে, তার মানে এটা কি হাইপার লিঙ্ক, এটা হচ্ছে হাইপার লিঙ্ক। পিপিলিকা লেখাটা হাইপার লিঙ্ক। এরপরে মানচিত্রটা, এখানে যে বাংলাদেশের মানচিত্র বাংলাদেশ ডট জেপিজি, এটার আবার হাইট আর ওয়েটটা দিয়ে দিছে। ঠিক আছে, বলছে উদ্যোগকে উল্লিখিত ওয়েব পেজ তৈরি HTML কোড লেখো। তাহলে আমরা এটা HTML কোডটা দেখাই, লিখাই আছে, জাস্ট আমরা আপনাদেরকে একটু বুঝাই দেই। হ্যাঁ, আমরা জানি আজীবন সবসময় সলভ করতে গেলে সবার ফার্স্টে কি বলো, সবার ফার্স্ট হচ্ছে HTML, পরে কি বডি, এরপরে কি টেবিল বর্ডার 1। আমাদের প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা ছিল এখানে, আমি একটু, প্রশ্নটা ছিল এইভাবে, এখানে ছিল পিপিলিকা, পি লিখে রাখলাম, এখানে লিখলাম বাংলাদেশ ডট জেপিজি, এটা ছিল এনসিটিভি, এটা কি ছিল এস ও ও এরকম ছিল, এটা A-M এরকম ছিল। দেখো আমাদের এটা হচ্ছে রো, এই রোটাকে শুরু করার জন্য কোন ট্যাগ, টিআর নিলাম, টিআর। এরপরে এই ঘরটা, এই পি এর মধ্যে আমাদের প্রশ্নে কিন্তু বলা ছিল হাইপার লিঙ্ক, লিঙ্ক আকার আছে, তাহলে কি হাইপার লিঙ্ক হবে। এটার জন্য কি, এই ঘরটা নেওয়ার জন্য কোন ট্যাগ, টিডি নিলাম, টিডি। এটা হাইপার লিঙ্ক আকার আছে, তাহলে ASREF, আমাদের এই ওয়েবসাইট, আমাদের এই যে ওয়েবসাইটের যে ঠিকানা, এটাকে লিখতে হবে http://www.pipilika.com। এরপরে কোথায় ক্লিক করলে প্রবেশ করে এটা বলা নাই, তাহলে এই পিপিলিকাটাই হবে, পিপিলিকা। পরে কে ক্লোজ, এই এ ক্লোজ, এ আর এ ক্লোজ করলাম। আমাদের এর ক্লোজ করা শেষ হয়ে গেলে আমাদের এই ঘরের কাজ শেষ নেই, শেষ না, এই ঘরের কাজ শেষ। তাহলে এই যে টিডি শুরু করছিলাম, এই যে টিডি ক্লোজ, এই ঘরের কাজটা শেষ। এই ঘরের পরে এই ঘরটাকে লেখার জন্য আবার কোন ট্যাগ, এই ঘরটা লেখার জন্য আবার টিডি নিলাম, টিডি। এখন এটা একটা পিকচার, পিকচার লেখার জন্য কোন ট্যাগ, ইমেজ ট্যাগ নিলাম, IMGSRC বাংলাদেশ ডট জেপিজি। এরপরে লেখার পরে এটার হাইট আর ওয়াইটটা দেওয়া আছে নাকি নাই, 100x80। এই দেখো না, ওয়াইট হচ্ছে কত 80 আর হাইট হচ্ছে কত 100। এরপরে কি এই আমাদের এই ঘরের কাজটা শেষ। আমাদের ইমেজ ট্যাগ যে আছে এটা ক্লোজ হয় নাই কিন্তু, দেখো ইমেজ ট্যাগের কি হয় নাই, ক্লোজ হয় নাই। কেন ক্লোজ হলো না, কারণ এটা হচ্ছে ফাঁকা ট্যাগ।
ইমেজ ট্যাগ, বিআর ট্যাগ, এইচআর ট্যাগ, এদের কি হয় না, ক্লোজিং ট্যাগ হয় না। ইমেজ, বিআর, এইচআর, এদের কি ট্যাগ হয় না, ক্লোজিং ট্যাগ হয় না। আচ্ছা, আমাদের এরপরে এই ঘরের কাজটা শেষ, এরপর টিডি শুরু করছিলাম, একবার পরে কে ক্লোজ, টিডি ক্লোজ, এই ঘরে এই লাইনটার কাজ শেষ। তাহলে এই যে ফার্স্টে টিআর শুরু করছিলাম, এখন এই যে টিআর ক্লোজ শেষ। এরপরে এই রোটাকে শুরু করবেন, আবার নিলাম টিআর। এই ঘরের মধ্যে কাহিনী আছে নাকি নাই, আছে, দুইটা ঘর একসাথে হয়েছে, এই ঘর আর এই ঘর, যদি পাশাপাশি হয় তাহলে কল স্প্যান, আর উপর নিচে হইলে রো স্প্যান। তাহলে টিডি কল স্প্যান, দুইটা ঘর একসাথে হয়েছে, কল স্প্যান টু। লেখাটা মাঝখানে আছে, এর জন্য কি অ্যালাইন সেন্টার শেষ। এরপর লেখাটা কি আছে, এনসিটিবি লিখলাম, এনসিটিবি, এই ঘরের কাজটা শেষ। এই যে টিডি শুরু করছিলাম, টিডি ক্লোজ। এরপরে এই রোড, এই লাইনটা শেষ শেষ না শেষ, এই টিআর শুরু করছিলাম, টিআর ক্লোজ। এরপরে এই রোডটাকে আবার শুরু করার জন্য কোন ট্যাগ, টিআর, এই যে নিলাম টিআর, নিলাম একটু আমরা। আচ্ছা দেখো, এরপরে হচ্ছে এই যে এই ঘরটার কাজ করব, তাহলে টিডি নিব, ওই যে টিডি নিলাম, টিডি নিয়েছি, নেওয়ার পরে আমাদের এই লেখাটাকে লিখবো এইচ। আচ্ছা, লেখাটা বামে আছে, এর জন্য লেফট দিছি, এই লেখাটা তাহলে ওইখানে দেখে নাই, ওইখানে মনে হয় বামে ছিল, এর জন্য লেফট দেওয়া হয়েছে, ঠিক আছে। দুই বামে থাকে তাহলে লাইন লেফট হবে, ডানে থাকলে লাইন রাইট হবে, মাঝখান থাকলে লাইন সেন্টার হবে। ভাই শেষ করে দিতে চাচ্ছি, 5-10 মিনিট আপনি থাকেন। আচ্ছা দেখো, আমাদের এইচ, এই যে এইচ লেখাটাকে লিখলাম, এখন আমরা বলছিলাম যদি উপরে থাকে সুপারম্যান, নিচে থাকলে সাবমেরিন, অর্থাৎ উপরে থাকলে সুপার স্ক্রিপ্ট, নিচে থাকলে সাবস্ক্রিপ্ট, এই লেখাটা ওটা নিচে আছে, তাহলে কি এসইউবি, এস এসইউবি, এই যে ওটাকে এইখানে টু হবে, ওখানে প্রশ্ন ভুল চলছে, টু হবে টু, এরপরে এসইউবি ক্লোজ, এরপরে ও এ ও। এখন দেখো এই লেখাটা নিচে ছিল দেখে কি নিয়েছিলাম, এসইউবি ট্যাগ, টুরে নিলাম, এরপরে কি এসইউবি ক্লোজ, এরপরে ও, এই যে টিডি শুরু করছিলাম, টিডি ক্লোজ শেষ। এরপরে এই পরে ঘরের জন্য আবার টিডি নিলাম, লেখাটা কি মাঝখানে আছে, এর জন্য কি দেওয়া হয়েছিল, লাইন সেন্টার। হয়তো প্রশ্নে ভুল তোলা আছে, এখানে আনসারটা সঠিক আছে, যে আপনার তো প্রশ্ন দেখলে বুঝবেন যে এটা মাঝখানে আছে নাকি বামে আছে নাকি ডানে আছে। মাঝখানে থাকলে সেন্টার দিবেন, বামে থাকলে লেফট, ডানে থাকলে রাইট। ওকে, এখন এই লেখাটাকে নিলাম, এখন এই মাইনাস এম লেখাটা কি উপরে আছে, তাহলে এসইউপি সুপারম্যান, এই মাইনাস এম, এরপর কি এসইউপি ক্লোজ, পরে এই ঘরের কাজটা শেষ, টিডি শুরু করছিলাম, টিডি ক্লোজ শেষ। এরপরে কি, এরপর হচ্ছে কি টিয়ার ক্লোজ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, স্টেবল ক্লোজ। কথা বুঝতে পারছি। শুনেন, এখন হচ্ছে আপনাদের জন্য যে কাজটা করলে ভালো হবে, সেটা হচ্ছে যে আপনাদের হচ্ছে যতগুলা মানে বোর্ডের প্রশ্ন যেটা আছে বললামই, আপনি যাই পড়ছেন সেগুলো একবার, বা খাতার মধ্যে নোট করছেন আপনি আগে যে পড়ছেন, সেগুলো একবার করে চোখ বোলান, ঠিক আছে, একবার করে দেখেন। আর আপনাকে যে আমি সাজেশনমূলক যেগুলো বলছি, যে এগুলো এগুলো আসতে পারে, আপনি যেগুলো নোট করে রাখছেন না, এইগুলো আবার একটু রিভাইজ করেন। যেমন প্রথম অধ্যায়ের কি কি বললাম, দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ বললাম, তৃতীয় অধ্যায়ের মধ্যে কি কি গুরুত্বপূর্ণ বলছি, চতুর্থ অধ্যায়ের মধ্যে কি কি গুরুত্বপূর্ণ বলছি আপনার পড়ার মধ্যে, যেমন টেবিল পড়বেন, লিস্ট পড়বেন, হ্যাঁ, ওয়েবসাইটের কাঠামো, ওয়েবসাইট পাবলিশিং, সবই বলা হয়েছে। সবগুলো একবার করে চোখ বুলান, একবার করে চোখ বুলান, আর বিগত সালের এমসিকিউ সিকিউ সব সলভ করেন, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনার পরীক্ষার মধ্যে আপনার মনে করলেন যে ইনশাল্লাহ আশা করা যায় যে পরীক্ষাটা ভালো হবে। কথা বুঝতে পারছি। আমি পঞ্চম অধ্যায়ের জন্য কি কি পড়বেন সেটা এখন একটু বলে দিচ্ছি। ওকে,
দেখো পঞ্চম অধ্যায়, দেখো পঞ্চম অধ্যায়ের মধ্যে কি কি পড়বা। পঞ্চম অধ্যায়ের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আপনার অ্যালগোরিদম, সি প্রোগ্রামিং, এই যে ফ্লো চার্ট, এই যে কন্ডিশনাল স্টেটমেন্ট, এরপর হচ্ছে গিয়া লুপ স্টেটমেন্ট, এইগুলা তো আপনার গুরুত্বপূর্ণ। মানে কি, এইগুলা একটারও বাদ দেওয়া যাবে না, যে কয়টা বললাম। দেখো এখানে যে কয়টা বলছি, আর এই যে অনুবাদক সফটওয়্যার, অনুবাদক সফটওয়্যার বলতে অনুবাদক প্রোগ্রাম কি কি, কম্পাইলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। দেখো পঞ্চম অধ্যায়ের মধ্যে কি কি পড়বো, অনুবাদক সফটওয়্যার গুলা, কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, ফ্লোচার্ট, অ্যালগরিদম, ফ্লোচার্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট গুলা কি কি। এগুলোর মধ্যে আমাদের পরীক্ষায় যেগুলো আমাদের বেশি আসে, ইফ, হ্যাঁ, এলস ইফ, এরপর হচ্ছে কি এলস, লুপ গুলা যেগুলো আছে, ফর, হ্যাঁ, ডু হোয়াইল, হোয়াইল, এগুলো তো সব লাগে কিসের মধ্যে, ধারার মধ্যে লাগে। এরপর হচ্ছে গিয়া লিপিয়ারে লাগে, লসাগু গসাগু লাগে। আপনাদের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো আপনি পড়বেন, আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি। দেখো কি কি প্রোগ্রাম তোমরা পড়বা। এক, ধারা। এই ধারা যতগুলো আছে, ধারার, এই ধারার মধ্যে সি প্রোগ্রাম যেগুলো আছে, ফর লুপ দিয়া, হ্যাঁ, এই যে ইফ ডট 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 কন্টিনিউ, এটা দ্বারা কি বোঝায় এটা পড়তে হবে। এরপর এসে গিয়া ব্রেক, এই দুইটা, যে যে কন্টিনিউ, ব্রেক, আমাদের ধারার মধ্যে কিন্তু কন্টিনিউ থাকলে কি, যে মানটা আছে ওইটা থাকবে না, বাকি সবগুলা, মানে ওইটা বাদ দা বাকি সবগুলা নিতে হবে ধারার মধ্যে। ব্রেক মানে কি, যে যত যে মানটা দেওয়া থাকবে ওই পর্যন্ত যাবে, এরপর আর বাকিগুলা কি নেওয়া যাবে না। অর্থাৎ এই হচ্ছে ধারার মধ্যে এই জিনিসগুলো আপনার একটু গুরুত্বপূর্ণ ভাবে সি প্রোগ্রামের মধ্যে একটু খেয়াল করে পড়তে হবে এই ধারার মধ্যে। অর্থাৎ আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ধারা, ধারাটা পড়বেন আপনি। এরপরে পড়বেন গসাগু ও লসাগু, গসাগু, লসাগু, এটা পড়বেন। এরপর হচ্ছে গিয়া লিপিয়ার, এরপর হচ্ছে লিপিয়ার, লিপিয়ার পড়বেন। এরপর হচ্ছে আমাদের যে গুণফল, অর্থাৎ এই যে আমাদের যেটা ধারার যে গুণফল যেটা আছে, হ্যাঁ, আমরা ওইটা পড়বো। ধারার গুণফল, ধারার গুণফল, তাহলে কি কি বলছি, ধারা বলছি, গসাগু লসাগু বললাম, লিপিয়ার বললাম, ধারা গুণফল, আর নর্মাল যেগুলা যোগফল, তিনটে সংখ্যা যোগফল, তিনটে সংখ্যা গড়, ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, হ্যাঁ, এরপর হচ্ছে গিয়া ফারেনহাইট থেকে সেলসিয়াস, সেলসিয়াস থেকে ফারেনহাইট, এগুলো তো ইজি, এগুলো তো আপনি এমনি নর্মালি পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে বড় সংখ্যা ছোট সংখ্যা বের করা, বড় সংখ্যা অবলিক ছোট সংখ্যা নির্ণয়, বড় সংখ্যা অথবা ছোট সংখ্যা। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার হচ্ছে আমাদের যে পঞ্চম অধ্যায়ের যে টপিকগুলোর কথা বললাম, আপনার হচ্ছে কষ্ট করে হলেও যে টপিক যেগুলো বললাম আপনারা এগুলো যদি মানে সলভ করে যান, যে কি কি বলছি দেখো তো, অ্যালগরিদম, ফ্লোচার্ট, হ্যাঁ, এরপর হচ্ছে উন্নত প্রোগ্রামগুলোর মধ্যে কি কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, আর অ্যালগরিদম, ফ্লোচার্ট, যে সি প্রোগ্রাম, এগুলো কোন কোন প্রোগ্রামগুলো শিখবো, ধারা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধারা, এরপর হচ্ছে গসাগু লসাগু, লিপিয়ার, ধারার গুণফল, বড় সংখ্যা ছোট সংখ্যা, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এর বাইরে যে আসতে পারবেন তা না, এর বাইরে আমাদের আসতে পারে আপনার হচ্ছে গিয়া বিগত বোর্ডের আরো প্রশ্ন যেগুলো আছে এগুলো সলভ করে যাবেন ইনশাল্লাহ, এখান থেকে আসার কথা, ঠিক আছে। আমরা হচ্ছে আজকে পর্যন্ত রাখি, হ্যাঁ, আর আপনার হচ্ছে গিয়া এই
এই অধ্যায়ের পঞ্চম অধ্যায়ের আমাদের যে সি প্রোগ্রাম গুলো যে আছে, সি প্রোগ্রাম থেকে আমাদের কিন্তু অনেকগুলো এমসিকিউ আসে, কথা বুঝতে পারছি। আর হচ্ছে কি আমাদের অধ্যায়ের লাস্টে দেখেন যে সবগুলো বোর্ডের যে এমসিকিউ গুলো আছে, এই যে আপনাদের যে আমি ধারার মধ্যে বললাম, হ্যাঁ, এই যে ইএফ ডট 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 কি কন্টিনিউ, আপনাদের এর আগে যে কলেজের ক্লাস নিয়েছিলাম ওদেরকে এগুলো সলভ করেছিলাম। ইএফ কন্টিনিউ, এরপর হচ্ছে যে এর কথা বললাম, যে ব্রেক, এগুলো থেকে কিন্তু এবারও বোর্ডে প্রশ্ন আসছে, কলেজে আসছে, আপনাদেরও আসবে। এগুলো থেকে এমসিকিউ অনেক আসে, অনেক। এই ধারার এই এমসিকিউ গুলা অনেক আসে, কথা বুঝতে পারছি। ধারা থেকে এই এমসিকিউ গুলা যে ইএফ কন্টিনিউ ব্রেক কন্ডিশন দেয়া, এরকম এমসিকিউ গুলো অনেক বেশি আসে। এই সবগুলো এমসিকিউ আপনারা সলভ করবেন, কথা বুঝতে পারছি। আর হচ্ছে এই এই যে টপিক, যে প্রোগ্রাম গুলো বললাম, এগুলার অ্যালগরিদম প্রসেস সি প্রোগ্রাম, এগুলো একটু দেখে যায়, তাহলে ইনশাল্লাহ বলা যায় যে আপনার পরীক্ষা ইনশাল্লাহ মোটামুটি খারাপ না, ভালোই হবে, কমন পড়বে। আর যেগুলো বলছি এগুলো এখন পড়া যান, বিগত সালে কোশ্চেনগুলো সলভ করেন ইনশাল্লাহ। ওকে, আজকে তাহলে আমরা এই পর্যন্ত রাখি। ওকে, আল্লাহ হাফিজ। এই সাব্বির ভাই, সাব্বির ভাই। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। ওকে। হুম।